হ্যালো মাই ডিয়ার ফিউচার ডাভিয়ানরা, তো তোমরা অলরেডি আমাদের কোর্সের প্রতি বিশ্বাস রেখে আমাদের সাথে এগিয়ে যাচ্ছ এবং আমরা তোমাদেরকে অনেকগুলা ক্লাস ধারাবাহিকভাবে প্রায় 24 থেকে 25টা ক্লাস আমাদের ফার্স্ট অফ অল আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল। এখন শুধুমাত্র তোমাদের সুবিধার্থে আমরা ক্লাসগুলো ওয়েবসাইটে নিয়ে গেছি। তো আজকে আর আমি কথা না বাড়াচ্ছি, কারণ তোমরা অলরেডি তোমাদের রেজাল্ট হতে বা অক্টোবর 18 বা 19 তারিখ দিবে, আর তারই প্যারালালি আবার ঢাকা ইউনিভার্সিটিও বা বিভিন্ন ইউনিভার্সিটি তাদের পরীক্ষার সম্ভাব্য ডেটগুলো বলা শুরু করছে। এটা নিয়ে অনেক উত্তেজনা ছড়াচ্ছে। তো আমরা উত্তেজনার মাঝখানে না গিয়ে এখন আমরা পড়াশোনার মধ্যে দিয়ে যাই। হ্যাঁ, তো আজকে বেসিক্যালি রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার, যেটা পরিবেশ রসায়ন, এই চ্যাপ্টারটাকে আমরা দুই ভাগে বিভক্ত করছি। তো প্রথম ভাগটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। একদম প্রথমেই যেটা বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে, আমরা জানি বায়ুমণ্ডলে বেসিক্যালি 4টা স্তর। একটা হচ্ছে ট্রপোমণ্ডল বা ট্রপোস্ফিয়ার, তারপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার, দেন হচ্ছে থার্মোস্ফিয়ার, আর এরপর হচ্ছে আমাদের কি এক্সোস্ফিয়ার। হ্যাঁ, এই স্তরগুলো রিলেটেড যে কোয়েশ্চেনটা আসে, একটা কোয়েশ্চেন আসছে যে সমুদ্র পৃষ্ঠ থেকে তুমি যদি 15 থেকে 50 কিলোমিটার পর্যন্ত যাও, বায়ুমণ্ডলের যে স্তরটা পাওয়া যায়, এটা হচ্ছে বেসিক্যালি, আমি যদি এখানে একটু লিখে দিই তাহলে একটা কোয়েশ্চেন পড়ার সাথে আমাদের আরো 4টা ইনফরমেশন জানা যাবে। যে ট্রপোমণ্ডল হচ্ছে 0 থেকে 15 কিলোমিটার, এরপর হচ্ছে 15 থেকে 50 কিলোমিটার, তারপর হচ্ছে 50 থেকে 85 কিলোমিটার, আর লাস্ট অফ অল হচ্ছে 85 থেকে 500 কিলোমিটার। অর্থাৎ একটা এমসিকিউর সাথে আমরা 4টা ইনফরমেশন জানলাম যে বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে, এই স্তরগুলোর যে ধারাবাহিকতা। অর্থাৎ প্রথমে আমাদের যে অ্যান্সার, যেটা একদম প্রথম যেটা আমাদের অ্যান্সার, ওটা হচ্ছে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। হ্যাঁ, এরপরে দেখি, এরপরে আমরা এখানে কতগুলা যে চাপের ক্ষেত্রে তার আয়তন, চাপ, মোল বা যেগুলো নিয়ে আমরা এখানে আজকে আলোচনা করবো, ওগুলার কনভার্সনগুলো এখানে দেওয়া আছে। আমি একটু একবার করে আলোচনা করি কনভার্সনগুলো। দেখেন, সাধারণত আমরা কেজি থেকে গ্রামে যেতে পারি, গ্রাম থেকে মিলিগ্রাম, মিলিগ্রাম থেকে কি মাইক্রোগ্রাম। অর্থাৎ বড় থেকে ছোটতে গেলে আমরা 1000 দ্বারা গুণ করতেছি, আর যখন ছোট থেকে বড়তে যাবো, অর্থাৎ মাইক্রোগ্রাম থেকে যখন তুমি কেজিতে যাবা, তখন আমরা 1000 দিয়ে ভাগ অথবা 10⁻³ দ্বারা গুণ করব। ভরের ক্ষেত্রে এটা আমরা জানি। আর মোলটা অলরেডি আমরা পরিমাণগত রসায়নে পড়ে আসছি, যে ভরকে যদি আমরা মোলার ভর দিয়ে ভাগ করি তাহলে মোল সংখ্যা পাওয়া যায়। উপস্থিত অণু পরমাণু সংখ্যাকে যদি আমরা অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করি তাহলে মোল সংখ্যা পাওয়া যাবে। অথবা এসটিপিতে লিটারে দ্রবণের আয়তনকে গ্যাসের আয়তনকে যদি আমরা 22.4 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো? মোল সংখ্যা। অথবা দ্রবণের আয়তনকে লিটারের সাথে যদি মোলারিটি দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাবো? মোল সংখ্যা পাবো। আর দিন শেষে যে বিখ্যাত সূত্র, যে পিভি = এনআরটি থেকে আমরা বলতে পারি কি পিভি/আরটি, এটার অনুপাতটা হচ্ছে কি মোল সংখ্যার সমান। এবার দেখেন, আয়তনের ক্ষেত্রে আমরা যেই প্রচলিত যে চলকগুলো ইউজ করি, একটা হচ্ছে আমাদের কি, দেখেন তো, মিটার কিউব। আমরা চাইলে মিটার কিউব থেকে লিটার অথবা ডেসিমিটার কিউবে যেতে পারি, অথবা আমরা এমএল, সেন্টিমিটার কিউব অথবা কিউবিক সেন্টিমিটার কিউবে যেতে পারি। এখানেও যথারীতি একই কথা, বড় থেকে ছোটতে আসলে তুমি 1000 দ্বারা গুণ করবা, আর যদি ছোট থেকে তুমি বড়তে যাও তখন 1000 দ্বারা ভাগ অথবা 10⁻³ দ্বারা গুণ। এখানে আরেকটা কথা আমি এখানে উল্লেখ করে রাখছি, যে 1 লিটার বলা যে কথা, 10 ডেসিলিটার বলাও কি সেম কথা। আর চাপের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রসিদ্ধ চাপের ক্ষেত্রে আমরা যেগুলো ইউজ করি, চাপের ক্ষেত্রে সবচেয়ে প্রসিদ্ধ একক হচ্ছে আমাদের এটিএম বা অ্যাটমসফেরিক প্রেসার। যেটা আমরা 1 এটিএম বলা যে কথা, এটাকে যদি মিলিমিটার মার্কারিতে নাও অথবা সেন্টিমিটার মার্কারিতে নাও অথবা যদি মিটার মার্কারিতে নাও, মানগুলা দেয়া আছে। একই রকম ভাবে আমি যদি 101.325 প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কয়ার অথবা শুধু যদি 10⁵ প্যাসকেল বলি, এগুলো মানে হচ্ছে 1 এটিএম। অথবা আমরা এটাকে কিলো প্যাসকেলে নিতে পারি, টরে নিতে পারি, 1 বারে নিতে পারি, আর লাস্টে হচ্ছে 15 psi, এটা হচ্ছে পাউন্ডস ফোর্স স্কয়ার পার ইঞ্চ। পাউন্ডস ফোর্স স্কয়ার পার ইঞ্চ, এই এককগুলো আমাদের খুব কাজে লাগে। এছাড়া আরেকটা আমি লিখে দিচ্ছি এখানে, ওইটা তেমন একটা লাগে না তোমাদের। ওটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে যদি কোনো টেম্পারেচার দেয়া থাকে, ওইটার সাথে আমরা 273 যদি যোগ করে দেই, তখন যেই টেম্পারেচারটা পাই, এই টেম্পারেচারটার একক তখন আসে কেলভিন টেম্পারেচার। এককটার কেলভিন তখন কি কেলভিন টেম্পারেচারে চলে যায়। এটা আপনারা জানেন যে ডিগ্রি সেলসিয়াসের মানটার সাথে যদি আমরা 273 যোগ করে দেই তাহলে মানটা কিসে চলে যায়?
কেলভিন টেম্পারেচারে চলে যায়। ওকে, এখন দেখেন এই যে এককগুলোর উপর ডিপেন্ড করে, এই চলকগুলোর উপর ডিপেন্ড করে আমাদের যে সূত্রগুলো আসছে, এখানে আমি অলরেডি একটু লিখে রাখছি যে ফার্স্ট অফ অল সূত্র যেটা একদম প্রথম যে সূত্রটা এখানে দেওয়া আছে, বলা হয়েছে যদি টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে, যদি আমাদের টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে, ওই ক্ষেত্রে টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে, চাপ এবং আয়তনের পরস্পরের ব্যস্তানুপাতিক, এটা হচ্ছে বয়েলের সূত্র। এই ক্ষেত্রে P1V1 সমান সমান হচ্ছে P2V2, এটা অলরেডি আপনারা জানেন যেহেতু আপনার অ্যাডমিশন ক্যান্ডিডেট। ওকে, আর পরেরটাতে বলা হয়েছে যদি চাপ কনস্ট্যান্ট থাকে, চার্লসের সূত্রে চ ফর চাপ, আর বয়েলের সূত্রে বয়েল মানে হচ্ছে টেম্পারেচার। হ্যাঁ, এখন দেখেন এই ক্ষেত্রে তাপমাত্রা, এখানে দখলকৃত আয়তনটা হচ্ছে পরম তাপমাত্রা সমানুপাতিক, অথবা আমি লিখতে পারি V1 T1 V2 T2। আর গেলুসাক বা হচ্ছে অ্যামেন্টনের সূত্রে বলা হয়েছে P সমানুপাতিক T যখন আয়তন আমাদের কি কনস্ট্যান্ট। আর লাস্টে যেটা বলেছে অ্যাভোগাড্রোর সূত্র, যে একই তাপমাত্রা ও চাপে সম আয়তনের গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে, অথবা দখলকৃত আয়তন মোল সংখ্যার সমানুপাতিক। দখলকৃত আয়তন কি মোল সংখ্যার সমানুপাতিক, অর্থাৎ প্রথমটা বাদে বাকি প্রত্যেকটা হচ্ছে সমানুপাতিক। এই সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিকের ক্ষেত্রে একটা কথা বলি, যদি সমানুপাতিক হয় তাহলে দেখো তারা ভাগ আকারে আছে। কি আকারে আছে? ভাগ আকারে আছে, অর্থাৎ অনুপাত আকারে আছে। আর যদি ব্যস্তানুপাত হয় তাহলে হচ্ছে কি গুণ আকারে আছে। দেখো ব্যস্তানুপাত হলে গুণ আকারে, আর সমানুপাত হলে কি ভাগ আকারে থাকবে। এই কথাটা চিরকাল মনে রাখবা যে দুইটা চলকের মাঝখানে যদি সমানুপাত সম্পর্ক হয় তাহলে তারা অনুপাত আকারে থাকবে, আর যদি ব্যস্তানুপাত হয় তাহলে কি আকারে থাকবে? গুণ আকারে থাকবে। ওকে, এবার দেখেন এগুলোর উপর ডিপেন্ড করে পরবর্তীতে এই বয়েল এবং চার্লসের যে সূত্র, এগুলোর উপর ডিপেন্ড করে আমাদের যেটা আসছে আমাদের সমন্বয় সূত্র। আমি যদি এক কথায় বলি যে এই যে P এবং V ডিভাইডেড বাই T এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ চাপ এবং আয়তনের গুণফলকে যদি আমরা তাপমাত্রা দ্বারা ভাগ করি, এদের সমষ্টি, এটা হচ্ছে কি একটা কনস্ট্যান্ট মান আসবে। এটা থেকে আমরা খুব পরিচিত যে P1V1 ডিভাইড বাই T1, P2V2 ডিভাইড বাই কি T2। এই দেখো এটাকে সমন্বয় সূত্র বলে, এটাকে বলে কম্বাইন্ড ল। আর এখান থেকে আমরা পরবর্তীতে যেটা প্রমাণ করার চেষ্টা করছি, যদি নির্দিষ্ট ভরের গ্যাসীয় উপাদান হয়, ওই ক্ষেত্রে আমি যদি তাদেরকে আয়তন দিয়ে ভাগ করি, যদি আয়তনটা পরিবর্তিত হয়, এই ক্ষেত্রে আমরা জানি ভর বাই আয়তন ইজ ইকুয়াল টু কি ঘনত্ব। এই সমীকরণটাতে পরবর্তীতে প্লট করার মাধ্যমে আমরা যে সমীকরণটা পাই, এটা হচ্ছে P/dt ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, অথবা P1 ডিভাইড বাই D1 T1, P2 ডিভাইড বাই D2 T2। তার থেকেও গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা একটা জিনিস প্রমাণ করে, যেহেতু ডি আর টি পরস্পরের সাথে গুণ আকারে আছে, তারা হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ ঘনত্ব তাপমাত্রার ব্যস্তানুপাতিক, আর চাপ হচ্ছে কি ঘনত্বের সমানুপাতিক। এই কথাগুলো একটু মনে রাখার চেষ্টা করবো। সূত্রগুলো তেমন কোনো কঠিন না, আমরা যদি পরীক্ষার হলে একবার দেখেছি, এই জিনিসগুলো খুব মনে রাখা সহজ। কারণ চাপ বাড়লে ঘনত্ব বাড়বে, আর তাপমাত্রা বাড়লে ঘনত্ব কি কমে যাবে, অর্থাৎ কোনটার সাথে সমানুপাতিক, কোনটার সাথে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিকগুলা গুণ আকারে আছে, আর সমানুপাতগুলা কি আমাদের ভাগ আকারে আছে। কারণ টি এবং টি হচ্ছে ব্যস্তানুপাত, তাই তারা গুণ আকারে আছে, এবং পি এবং টি হচ্ছে কি সমানুপাত, তাই তারা কি ভাগ আকারে আছে। এই কথাটা বারবারই মনে রাখবা, ব্যস্তানুপাতিক হলে গুণ, সমানুপাতিক হলে কি ভাগ। ওকে, আশা করি বুঝতে পারছো সবাই। এইবার এই সূত্রগুলোর উপর ডিপেন্ড করে আমাদের কয়েকটা গ্রাফ আছে, খুবই কমন কিছু গ্রাফ আছে, এবং গ্রাফগুলোর ক্ষেত্রে আমি কয়েকটা গ্রাফ একটু ড্র করে রাখছি। কারণ দেখেন যখন দুইটা চলকের মাঝখানে সমানুপাতিক সম্পর্ক, আমি যদি হচ্ছে এখানে একটু দেখাই, ভি এর সাথে যদি আমরা 1/p নেই, মনে রাখবা 1/p নিছি, যদি ভি এর সাথে 1/p অথবা 1/v এর সাথে p এর সাথে 1/v নেই, একই কথা। তো এই দুইটা যদি আমি y অক্ষ বরাবর হচ্ছে v কে বসাই, আর যদি x অক্ষ বরাবর 1/p কে বসাই, তাহলে এটা y = mx দেখা আসে, যেটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আমাদের মনে স্ট্রেট লাইন খুব সম্ভবত হচ্ছে তোমাদেরকে রিপন স্যার অথবা হচ্ছে আবিন মনে পড়াইছে, আশা করি ওনারা বলার কথা। অর্থাৎ যদি মূল বিন্দুগামী রেখা সরলরেখার সমীকরণ হয়, এই ক্ষেত্রে আমরা তিনটা ডিফারেন্ট টেম্পারেচারের জন্য তিনটা গ্রাফ পাবো। যেহেতু প্রত্যেকটা গ্রাফের তাপমাত্রা এখানে কনস্ট্যান্ট, এগুলোকে বলা হয় আইসোথার্ম বা সমষ্ণ লেখো। আর যদি এরকম হয়, যদি আমি y অক্ষ বরাবর হচ্ছে v কে বসাই, আর x অক্ষ বরাবর যদি t কে বসাই, এই v আর t পরস্পরের সাথে, এটা হচ্ছে টিটা হচ্ছে কেলভিন টেম্পারেচারটা ইন কেলভিন, টেম্পারেচারটা হচ্ছে কেলভিনে। এরাও দেখো তিনটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ দিছে। যেহেতু প্রত্যেকটা বিন্দুতে চাপ এখানে কনস্ট্যান্ট, এই চাপগুলো এগুলোকে বলা হয় আইসোবারিক বা সমচাপীয়। আর 3 নাম্বারটার ক্ষেত্রে যেহেতু আমাদের চাপের সাথে হচ্ছে তাপমাত্রার সম্পর্ক দিছে, চাপের সাথে যেহেতু তাপমাত্রার সম্পর্ক দিছে, এই দুইটা হচ্ছে পরস্পরের কি চাপ আর টেম্পারেচার পরস্পরের সমানুপাতিক। এই ক্ষেত্রে আমরা তিনটা গ্রাফ পাইছি, যে এবং এই ক্ষেত্রে প্রত্যেকটাতে v1, আচ্ছা দুইটাই v1 লিখে বলছি,
এটা V3, ঠিক আছে। যেহেতু প্রত্যেকটা বিন্দুতে এখানে আয়তন কনস্ট্যান্ট, এগুলোকে বলা হয় সম আয়তনীয় লেখো বা আইসোকোরিক। আমাদের পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে যে এগুলার ক্ষেত্রে কে বড় কে ছোট, অর্থাৎ T1 T2 T3 এর মধ্যে, অথবা P1 P2 P3 এর মধ্যে, অথবা V1 V2 V2 এর মধ্যে কে বড় কে ছোট। দেখো এত কমপ্লিকেটেড করার কোনো দরকারই নেই, তোমাকে জাস্ট আমি একটা সিম্পল কথা বলি। দেখো তুমি যদি এভাবে চিন্তা করো, ফর এক্সাম্পল তুমি এভাবে চিন্তা করতেছো যে তুমি এখানে একটা কি করলা, স্ট্রেট লাইন দিলাম, তুমি এখানে একটা স্ট্রেট লাইন দিলাম, এখানে একটা স্ট্রেট লাইন দেওয়া মানে হচ্ছে প্রত্যেকটা বিন্দুতে তাপমাত্রা স্থির। আমরা জানি তাপমাত্রা যখন স্থির থাকবে, প্লিজ খেয়াল করো, প্লিজ খেয়াল করো, আমরা জানি তাপমাত্রা যখন স্থির থাকে চাপ এবং তাপমাত্রা যখন স্থির থাকে, আমরা যখন চাপ এবং আয়তন কিন্তু পরস্পরের ব্যস্তানুপাতিক, এই কথাটা কিন্তু আমরা জানি। একই রকম ভাবে তুমি যদি এই ক্ষেত্রেও আঁকো, এই ক্ষেত্রেও কিন্তু কি তাপমাত্রা কনস্ট্যান্ট, প্লিজ খেয়াল করেন। আমরা কিন্তু এটা জানি তাপমাত্রা যখন কনস্ট্যান্ট থাকে তখন আয়তন আর চাপ পরস্পরের ব্যস্তানুপাতিক, অর্থাৎ আয়তন যেখানে বেশি হবে, আয়তন যেখানে বেশি হবে চাপ কিন্তু সেখানে কম। কি হবে? চাপ কিন্তু সেখানে কম। একই রকমভাবে স্থির তাপমাত্রায় চাপ যেখানে বেশি হবে আয়তন কিন্তু সেখানে কি কম হবে। প্লিজ আমি আবারও বলতেছি, যখনই আমরা চাপ আর আয়তনের মধ্যে কম্পেয়ার করব তখন যেটা বড় মনে হবে ওইটাই ছোট, যেটা বড় মনে হবে ওইটা ছোট, কারণ আমরা জানি একই তাপমাত্রায় চাপ এবং আয়তন পরস্পরের বিপরীত। তাহলে এখান থেকে খুব সহজেই আমরা বলতে পারি যেটা আমার কাছে আপাতত দৃষ্টিতে বড় মনে হচ্ছে ওইটা আসলে ছোট। তোমার কাছে P1 বড় মনে হচ্ছে না, তাহলে P1 হবে ছোট। সবচেয়ে বড় হচ্ছে কোনটা বলো তো? সবচেয়ে বড় হচ্ছে এখানে, সবচেয়ে বড় হচ্ছে আমাদের, এত বড় আসতেছে কেন, সবচেয়ে বড় হচ্ছে P3, তারপর হচ্ছে P2, তারপর হচ্ছে P1। অবশ্যই খেয়াল রাখবা স্থির তাপমাত্রায় চাপ এবং আয়তন পরস্পরের বিপরীত, যেটা আমার খালি চোখে বড় মনে হচ্ছে ওইটাই আমাদের ছোট। একই রকম ভাবে এখানে V3 মনে হচ্ছে আমার বড় কোনটা? V1, দেন V2, দেন হচ্ছে কি V3। আশা করি বুঝতে পারছি, ঠিক আছে। খুব বেশি পেঁচানোর দরকার নেই, মনে রাখবা যখনই আমরা কম্প্যারিজনটা করব V এবং P এর মধ্যে যেটাকে বড় মনে হবে ওইটা ছোট। তাহলে বলেন এইবার আপনারা যথেষ্ট সামাজদার বাচ্চা আছেন, আপনারা এটা বুঝে গেছেন যখন আমরা V এর সাথে T অথবা V এর সাথে P এর সাথে T এর কম্পেয়ার করো, দেখো এটা খুবই অবভিয়াস কেস। আমরা জানি V এবং T পরস্পরের সমানুপাতিক অথবা P এবং T পরস্পরের সমানুপাতিক, তাহলে আপাতত দৃষ্টিতে যেটা বড় মনে হবে ওইটাই আমাদের বড়। অর্থাৎ তুমি যদি এখানটা স্ট্রেট লাইন দাও, অর্থাৎ যদি চাপটাকে কনস্ট্যান্ট করে ফেলো, তোমার কাছে আমি যেটা বলছি যে যেখানে তাপমাত্রা বেশি ওইখানেই তোমার আয়তন বেশি, অথবা যেখানে আয়তন বেশি ওইখানেই আমার তাপমাত্রা বেশি, এটা বলতে পারি। তাহলে আমাদের কি হবে বলতো? এখানে আপাতত দৃষ্টিতে যেটা বড় মনে হচ্ছে ওইটাই আমাদের বড় না? এখানে আপাতত দৃষ্টিতে যেটা বড় মনে হচ্ছে ওইটাই আমাদের বড়, ঠিক আছে। অর্থাৎ তোমাদের প্রতি পরীক্ষায় কোনটি বড় কোনটি ছোট এই রিলেটেড কথাবার্তা আসবে। আমি বারবারই বলতেছি, সিম্পলি মনে রাখবা এই ক্ষেত্রে যদি V এবং P হয় যেটা বড় মনে হবে ওইটা ছোট, আর যদি VT অথবা PT হয় যেটা তোমার খালি চোখে বড় মনে হচ্ছে ওইটাই বড়, কারণ V এর সাথে T এর সমানুপাতিক সম্পর্ক, P এর সাথে T এরও সমানুপাতিক সম্পর্ক। ওকে, ক্লিয়ার? এই রিলেটেড গ্রাফ মানে মূলবিন্দুগামী রেখা সমীকরণের গ্রাফ নিয়ে আর আসলে কোনো কথা বলার কিছু নাই। এবার দেখেন আরো দুইটা গ্রাফ দেখাই। যেমন দেখো তুমি যদি এরকম নাও PV তো আমাদের কনস্ট্যান্ট, এখন একটা x অক্ষ নাও আর একটা y অক্ষ নাও আর একটা ধ্রুবক। এই ধরনের গ্রাফগুলোকে বলা হয় আয়তাকার অধিবৃত্তীয়, আয়তাকার অধিবৃত্তীয়। অর্থাৎ এই ধরনের গ্রাফগুলো দেখবে এইরকম টাইপের হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ আমি যদি এটাকে গ্রাফটা আঁকি,
এই ক্ষেত্রে আমি সিম্বল কথা বলতেছি, মনে করি এটা যদি T3 হয়, এটা T2, এটা T1। আয়তাকার অধিবৃত্তকে ইংলিশে বলা হয় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। অর্থাৎ যখন আমি ওয়াই অক্ষ বরাবর ভি কে নিছি আর এক্স অক্ষ বরাবর পি কে নিছি, এই ক্ষেত্রে যে গ্রাফগুলো আসছে এগুলো আমাদের আইসোথার্ম। এবং এই ক্ষেত্রে আমি একই কথা বলি, যখন আমরা কম্প্যারিজনটা করব ভি এর সাথে টি এর, তখন ওই ক্ষেত্রে যেটা বড় মনে হচ্ছে, দেখো এখানে কিন্তু বড় হচ্ছে কোনটা, দেখো তো T1, এখানে কোনটা বড় হচ্ছে T1, কারণ সে দূরবর্তী হওয়া শুরু করছে। তো এই ক্ষেত্রে কোনটা হবে আমাদের T1, T2, T3, যেটা তোমার খালি চোখে বড় মনে হবে ওইটাই কিন্তু কি বড়। অর্থাৎ এই ক্ষেত্রে আয়তাকার অধিবৃত্ত টাইপের একটা গ্রাফ আছে। এছাড়া আমি যদি এইটা নিতাম, মনে করো পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, আমি যদি সম্পূর্ণ পি এর মানটাকে ওয়াই অক্ষ বরাবর বসায় দেই, মনে করো এই বরাবর যদি বসায় দেই, তাহলে এখানে একটা কনস্ট্যান্ট মান আসবে। এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল আসবে, কি জানেন? অর্থাৎ তুমি যদি এই বরাবর পিভি কে নাও, এখানে তুমি চাপ রে দাও অথবা আয়তন করো, যাই দাও, ইট ইজ অলওয়েজ স্ট্রেট। ঠিক আছে, এটা সবসময় স্ট্রেট লাইন, এটা সবসময় কি, যতই তুমি চাপ অথবা আয়তন চেঞ্জ করো, এটা অলওয়েজ স্ট্রেট লাইন যাবে, এটা অলওয়েজ কি, ইট উইল অলওয়েজ গো স্ট্রেট। হ্যাঁ, এটা সবসময় কোথায় যাবে, স্ট্রেট যাবে। ঠিক আছে, ইট ইজ অলওয়েজ গো কি স্ট্রেট। ক্লিয়ার সবাই? এখন দেখেন আমরা যদি আরেকটা গ্রাফ দেখি, অ্যাকচুয়ালি চার্লসের যে সূত্রটা, ওই সূত্রের মেইন রূপ ছিল এটা, যে চার্লস ল যেটা আছে, এই সূত্রটার মেইন রূপ ছিল এইটা, যে বলা হয়েছিল যদি গ্যাসের তাপমাত্রা তুমি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি করো অথবা হ্রাস করো, মনে করো 0 ডিগ্রি সেলসিয়াস থেকে ফর এক্সাম্পল তুমি T ডিগ্রি সেলসিয়াসে গেছো, এটা হ্রাস হতে পারে অথবা বৃদ্ধি পেতে পারে। তখন বলছে যে এই ক্ষেত্রে গ্যাসের যে আয়তনটা হবে, এই আয়তনটা হচ্ছে তার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন ছিল, যদি বাড়ে তাহলে প্লাস ওই আয়তনের 1/270 অংশ হারে কি বাড়বে অথবা কি হ্রাস পাবে। বলা হয়েছিল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস করলে তার আয়তনটা হবে ওই তাপমাত্রায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন প্লাস হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন ছিল তার 1/270 অংশ হারে হ্রাস অথবা বৃদ্ধি পাবে। এটা যদি T ডিগ্রি সেলসিয়াসের জন্য হয় তাহলে এটা কত হবে বলো তো? এটা হচ্ছে T। তাহলে এটার গাণিতিক রূপটা হচ্ছে এরকম, যে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন ইকুয়াল হচ্ছে V0/273 ইন্টু টিভি প্লাস V0। তাহলে এটা দাঁড়াচ্ছে কি, Y ইকুয়াল টু mx প্লাস সি, অর্থাৎ y অক্ষের খণ্ডিতাংশের সমীকরণ। এটা হচ্ছে কি y অক্ষের খণ্ডিতাংশের সমীকরণ, y অক্ষের খণ্ডিতাংশের সমীকরণ। y অক্ষের খণ্ডিতাংশের সমীকরণ। তাহলে এটা গ্রাফটা কিরকম হবে যদি আমরা এটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি? ঠিক আছে, এই গ্রাফটাকে যদি এই বরাবর আঁকি তাহলে এটা এরকম ভাবে আসে প্রথম। ঠিক আছে, এই গ্রাফটাকে যদি ফার্দার আমি এক্সটেন্ড করি, এক্সটেন্ড করলে এরা এই বিন্দুতে ছেদ করতেছে। দেখো এই বিন্দুতে ছেদ করলে যেটা হয় কি, এই বিন্দুতে যখন ছেদ করো এই ট্যাপটা দেখো এই জায়গায় হচ্ছে, এটা হচ্ছে V0। হ্যাঁ, আর ঢালটা কত, এটা ঢালটা হচ্ছে V0/273। ঢালটা কত, V0/273। মনে রাখবা এটা কিন্তু হচ্ছে T ডিগ্রি সেলসিয়াস,
এটা হচ্ছে কেলভিন ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, আর এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, যে টেম্পারেচারটা। এখন এইখানে যে লেখাটা লিখছি এটাকে বলা হচ্ছে, এটাকে বলা হয় আয়তন প্রসারাঙ্ক, প্রসারাঙ্ক বানানটা জানি ঠিক আছে জানি না, অথবা বলা হয় আয়তন হ্রাস গুণাঙ্ক। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এই যে পয়েন্টটা যেটাকে সাধারণত তোমাদের বই লেখা আছে -273.15 ডিগ্রি সেলসিয়াস, এই তাপমাত্রাটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। কি বলা হয়? পরম শূন্য তাপমাত্রা বা জিরো কেলভিন, পরম শূন্য তাপমাত্রা। এই পরম শূন্য তাপমাত্রা বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে যদি আমি এই ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা নেই, টি ডিগ্রি সেলসিয়াস যদি আমি -273 ডিগ্রি সেলসিয়াস বসাই, ভি নট এখানে মাইনাস হবে ভি নট বাই 273 ইন্টু 273, কাটাকাটি গেলে দেখবা এই আয়তনটা তত্ত্বীয়ভাবে শূন্য আসে। অর্থাৎ আমরা কিন্তু থিওরিটিক্যালি আয়তনটাকে শূন্য করতে পারতেছি, এটা কিন্তু থিওরিটিক্যাল ভ্যালু। তুমি থিওরিটিক্যালি গ্যাসের আয়তনটাকে শূন্য করতে পারতেছো, কিন্তু বাস্তবিক পক্ষে গ্যাসের আয়তন কিন্তু শূন্য হচ্ছে না। অর্থাৎ এটা বেসিক্যালি হচ্ছে চার্লসের সূত্রের জন্য এই গ্রাফটা। হ্যাঁ, এটা তোমাদের জন্য হচ্ছে চার্লসের সূত্রের জন্য এই গ্রাফটা। জাস্ট এই গ্রাফটা একটু দেখে রাখবা, এটা সাধারণত তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসছে। যদি বিশ্বাস না হয় দেখো, আমি যেটা বলছিলাম যে একটু খেয়াল করবা, এখানে যে কোশ্চেনটা আসছে একটু খেয়াল করো। এটা আমি কেন দিছি, এটা পোলাপাইন আবেগ তাড়িত হয়ে যায়। মনে রাখবা এই ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটি 14-15তে আসে, যে কোনো সময় আসতে পারে। আমাদের যখন দেওয়া আছে কেলভিন টেম্পারেচার, দেখো এখানে কিন্তু কেলভিন টেম্পারেচারে আমরা জানি কি ভিআরটি হচ্ছে পরস্পরের সমানুপাতিক, সো এটা আনডাউটেডলি এটা সঠিক। হ্যাঁ, তো পোলাপাইন যেটা করে অনেকে আবেগ তাড়িত হয়ে, দেখো এই গ্রাফটা তখনই সঠিক হইতো যদি এটা ডিগ্রি সেলসিয়াস হইতো। এটা কেন হইলো না? কারণ এটা ডিগ্রি সেলসিয়াস দেয়া না, এটা কিন্তু এখানে ডিগ্রি সেলসিয়াস নাই, তাই এটা হয় নাই। ঠিক আছে, তারপর এটা তো জীবনও হবে না, এটা ব্যস্তানুপাতিকের গ্রাফ, আর এটা তো অবশ্যই হবে না, এই একটাও হবে না। বাট হুইচ ওয়ান শুড বি রাইট? কারণ আমরা জানি ভি এর সাথে কেলভিন টেম্পারেচারের সমানুপাতিক, আমরা জানি ভি এর সাথে কেলভিন টেম্পারেচারের সমানুপাতিক সম্পর্ক। আর যদি ডিগ্রি সেলসিয়াস হইতো তাহলে এই গ্রাফটা হইতো। ঠিক আছে, এই কারণে আমি বললাম এই রিলেটেড কিন্তু গ্রাফ আসতে পারে। অর্থাৎ গ্রাফ রিলেটেড যে পড়ালেখাগুলো আছে এগুলো একটু করতে হবে, যদি না করেন তাহলে পরীক্ষার হলে বসে কান্না করবেন। ঠিক আছে, এবার দেখেন দুইটা কোশ্চেন খুবই সহজ, খুবই ইজি পিজি লেমন স্কুইজি টাইপের। তো বলা আছে যে এখানে একটা কোশ্চেন, যে মার্বেল সহ গ্যাসের আয়তন দেওয়া আছে আর চাপ দেওয়া আছে, এখানে তাপমাত্রাকে স্থির রাখা হয়েছে। কোশ্চেন পড়লে তুমি বুঝবা। ঠিক আছে, কোশ্চেন একদম ইজি কোশ্চেন, যে বলছে 1 ATM চাপে মার্বেল সহ গ্যাসের আয়তন হচ্ছে 200 ml। আমাদের কিন্তু গ্যাসের, আমরা যে সূত্রটা, এটা কিন্তু গ্যাসের সূত্র, তাই আমাকে যেটা করতে হবে মার্বেলের আয়তনটা বাদ দিয়ে ধরতে হবে। আমাকে বলছে মার্বেলগুলোর আয়তন করতে। এখন দেখো যেহেতু তাপমাত্রা স্থির, আমি যদি সলিউশনে আসি, আমরা জানি কি যেহেতু তাপমাত্রা স্থির, দুইটা চাপ দেয়া আছে, দুইটা আয়তন দেয়া আছে। একটা হচ্ছে 1 ATM চাপ মার্বেল সহ, তাই মার্বেলের আয়তনটা বাদ দিলে এটা কি থাকবে? যদি আমি মার্বেলের আয়তন বাদ দিই তাহলে এটা হচ্ছে গ্যাসের আয়তন। চাপটাকে আমরা দ্বিগুণ করছি মনে খুব সম্ভবত, হ্যাঁ দ্বিগুণ, চাপ দ্বিগুণ করলে আয়তনটা কত হয়েছে? 120 মাইনাস এক্স, তাহলে 200 মাইনাস এক্স এগুলো হচ্ছে 240 মাইনাস 2x। তাহলে x এর মান হিসাব করলে খুবই সহজ, দেখবা যে 40, হ্যাঁ 40 ml আসতেছে, যেটা আমার চার্জ হচ্ছে। মার্বেলগুলোর আয়তন কত? মার্বেলগুলোর আয়তন বেসিক্যালি হচ্ছে 40 ml। কত? 40 ml। ওকে, খুবই আন্ডা বাচ্চা টাইপের অঙ্ক আসে। জাস্ট যেহেতু ক্যালকুলেটর নাই, তোমাদেরকে অনেক কঠিন টাইপের অঙ্ক দিবে এই ধারণায় তোমরা থাকো না। তোমাদের কাজ হচ্ছে সঠিক সময়ে নির্ভুলভাবে কোয়েশ্চেনটা অ্যান্সার করে আসা। ওকে, সঠিক সময়ে নির্ভুলভাবে কোয়েশ্চেনটার অ্যান্সার করে আসা। ওকে, এবার দেখেন পরেরটা কি দিচ্ছে। পরেরটাতে বলছে আমার 1 মিটার কিউব হাইড্রোজেন গ্যাসের তাপমাত্রা তোমার 17 ডিগ্রি সেলসিয়াস ছিল।
এখানে কিন্তু স্থির চাপ বলছে, যেহেতু চাপ স্থির তাহলে আমার মাথায় প্রথমেই একটা জিনিস ক্লিক করতে হবে যে এই অঙ্কটা করার জন্য আমার যে সূত্রটা লাগবে, যেহেতু চাপ স্থির তাহলে আমার সূত্র লাগবে কি V1 T1 V2 T2। কোশ্চেন পড়ার সাথে সাথে খেলতে হবে যে কোনটা হবে সূত্র, আর অঙ্ক করার সময় সূত্র লেখার দরকার নেই, যদি রিটেন আসে তাহলে লিখবা। তো গ্যাসটিকে সংকুচিত করে তার আয়তন কমায় ফেলছে, তো বলছে গ্যাসটির তাপমাত্রার কিরকম পরিবর্তন হয়েছে, অর্থাৎ T1 এবং T2 এর মাঝখানে ডিফারেন্স চাইছে। আমি ফার্স্ট অফ অল যেটা বের করব, আমার T2টা কত হয়েছে, T2 বের করার জন্য কি করতে হবে, V2 বাই V1 ইন্টু T1। তো চলো হিসাব করি। V2 কত হয়েছিল আমার 0.4, V1 কত ছিল 1, আর টেম্পারেচার 17 ডিগ্রি সেলসিয়াস বলা মানে কত দেখো তো, 17 মানে হচ্ছে 290 কেলভিন। কত 290 কেলভিন। এবার বাবা দেখ এইটার মতো ক্যালকুলেশন যদি না পারো তাহলে মাইক দিব ধরে একদম। এটাকে লেখা যায় 4/10 ইন্টু 290, কাটাকাটি করলে 29 আর হচ্ছে 4 4 নং 36, হাত আছে 3, 116 কে। ঠিক আছে, তাহলে তাপমাত্রার পার্থক্য কত হবে, সুতরাং ডেল্টা টি হবে T2 মাইনাস T1 বা ডেল্টা টি ইজ ইকুয়াল টু হচ্ছে 116 মাইনাস 273, আচ্ছা 273 না 290। খুব কঠিন একটা ক্যালকুলেশন, তোমরা করে ফেলো। খুব কঠিন একটা ক্যালকুলেশন, যোগ বিয়োগ খুব কঠিন। অর্থাৎ তাপমাত্রা হ্রাস পাইছে -174, তাপমাত্রা হ্রাস। ঠিক আছে, খুব কঠিন একটা ক্যালকুলেশন, 174 কেলভিন, অত্যন্ত কঠিন একটা ক্যালকুলেশন করলাম। ওকে, বেসিক সূত্র দিয়ে আমরা অঙ্কগুলো করে ফেলছি। ওকে, চলেন পরটা দেখি। পরের অঙ্কে বলা আছে যে হিমালয়ের পাদদেশে, যখন তুমি হিমালয়ের পাদদেশে ছিলা, বলা যায় যে তোমার যে তুমি যত উপরের দিকে উঠতে থাকো, কোয়েশ্চেনটা পড়লেই বোঝা যাচ্ছে যে হিমালয়ের পাদদেশে যে বাতাসের চাপ ছিল তখন তাপমাত্রা বলা আছে। এখন যদি তুমি হিমালয় থেকে এভারেস্টের শৃঙ্গে ওঠো, যেহেতু উপরের দিকে উঠতেছো, তাহলে কিন্তু চাপ কমবে। তাপমাত্রা -23 ডিগ্রি সেলসিয়াস হলে এভারেস্ট শৃঙ্গে বাতাসের চাপ কত, মানে তোমার এই চাপটা কত হয়েছে যখন তুমি এভারেস্টে উঠছো, এবং প্রমাণ চাপের সাথে এটার পার্থক্য কত। খুবই সহজ। দেখেন, আপনি আগে যেটা বের করবেন সলিউশনে যখন আসবেন, তোমার প্রথম কাজ হচ্ছে এভারেস্টের শৃঙ্গে যখন উঠছো তোমার তখন চাপটা কত হয়েছে। তো যেহেতু এখানে চাপ আর তাপমাত্রার অঙ্ক, এই ক্ষেত্রে চাপটা তোমার কত হয়েছে, এখানে দেখো চাপটা কত হচ্ছে, জাস্ট ক্যালকুলেশন। T2 কত, -23 মানে হচ্ছে 250, তাই না? -273 যোগ করে দেখ, যদি না এটা না পারো তাহলে আমার কিছু করার নেই। আর 27 মানে হচ্ছে কত, 300। আর চাপ কত, 102 কিলো প্যাসকেল। এটা আমরা একটা কাজ করি, কিলো প্যাসকেলই রাখবো, 102 রেখে কাটাকাটি করে যাবে। এখন দেখো 50 দিয়ে করলে এটা 6, 50 দিয়ে করলে এটা 5,
6 দিয়ে এটাকে যায় 6 4, হ্যাঁ যাবে, 6 কে 6, 6 7 42, 17 × 5 হচ্ছে 85 কিলো প্যাসকেল। এখন দেখো তুমি যখন ওই শৃঙ্গে গেছো তখন তোমার চাপ কত হয়েছে? 85 কিলো প্যাসকেল। আমি তো বলছিলাম চাপ কমবে। এখন বলছে এটা প্রমাণের সাথে পার্থক্যগত, অর্থাৎ তোমার যদি পার্থক্য বলে এটা হচ্ছে প্রমাণের সাথে। স্ট্যান্ডার্ড কত তোমার? স্ট্যান্ডার্ড হচ্ছে 101.325 কিলো প্যাসকেল। এই দেখো এটা আবার 180 এর সাথে কম্পারিজন করে না, মানে হচ্ছে 85। বা এইটা যদি না পারো এমন মাইক দেওয়া উচিত। দেখো 85 এর সাথে যদি আমি 15 যোগ করি তাহলে 100 আসে, 16 যোগ করলে কত আসবে? 16.325 কিলো প্যাসকেল। ওকে, বহুত বড়িয়া, খুবই সহজ অঙ্ক, ঠিক আছে, ইজি। এরপরে দেখো আদর্শ গ্যাসের যে সমীকরণ, দেখো এটা নিয়ে হালকা পাতলা একটু আলোচনা করি। দেখো আমাদের বেসিক্যালি এই সূত্রটা তো আপনারা জানেন যে PV = কি nRT। এটাকে কত রকম ভাবে লেখা যায়? এটার থেকে লেখা যায় n = কি PV/RT। দেখো এটার থেকে তুমি ডাইরেক্ট লিখতে পারো কি, দেখো n এর পরিবর্তে লেখা যায় কি m/a, লেখা যাবে কি না? আবার এটাকে লেখা যায় ডাইরেক্ট, তুমি ডাইরেক্ট ভর বের করতে পারবে কিভাবে? PV/RT = কি m, তুমি ডাইরেক্ট বের করতে পারবা, ঠিক আছে, একদম ডাইরেক্ট এখান থেকে করা যাবে। ঠিক আছে, তুমি চাইলে এই n এর পরিবর্তে আমরা চাইলে এখান থেকে আরো কি করতে পারি, দেখেন আমরা চাইলে এখান থেকে আরো বেশ কয়েকটা কাজ করতে পারি। ওকে, যেহেতু n = হচ্ছে, তুমি চাইলে এখান থেকে ডাইরেক্ট যেটা বের করতে পারো, আর এটা যাচ্ছে কেন, তুমি এখান থেকে চাইলে ডাইরেক্ট এই n = P/RT থেকে n এর পরিবর্তে লেখা যায় হচ্ছে n/na = PV/RT। এখান থেকে লেখা যায় n = হচ্ছে PV/RT/na, এটাও লেখা যায়। আর যেটা আপনারা অবশ্যই জানেন, এখান থেকে আমরা চাইলে এটাও লিখতে পারি বোর্ড এমন ল্যাগ করতেছে, মেজাজটা এমন খারাপ লাগতেছে। আর আমরা চাইলে এখান থেকে এটাও লিখতে পারি যে ঘনত্ব = D = PM/RT। ঠিক আছে, দেখো এখান থেকে আমরা এই সমীকরণ থেকে চাইলে আমরা অনেক জায়গায় যেতে পারি। আমরা চাইলে ভর বের করে ফেলতে পারি, উপস্থিত অণুর সংখ্যা বের করে ফেলতে পারি, ঘনত্ব বের করতে পারি, অর্থাৎ অনেকগুলো জায়গায় যাওয়ার কিন্তু চান্স আছে। গ্যাসের আদর্শ সমীকরণ থেকে আমরা চাইলে অনেকগুলো জায়গায় যেতে পারি, ঘনত্ব বের করতে পারি। মানে যদি আমি একবারে লিখি যে W = হচ্ছে কি PV/RT ইনটু হচ্ছে কি m, আবার আমরা জানি PV/RT ইনটু হচ্ছে তোমার কি
Na, এটা ইজ ইকুয়াল টু কি আমরা লিখতে পারি উপস্থিত অণুপরমাণুর সংখ্যা। মানে এইভাবে লিখলে যেটা হচ্ছে কি তোমার ক্যালকুলেশনের জায়গাটা অনেক সময়টা বেঁচে যায়। হ্যাঁ, যেহেতু তোমার পরীক্ষা একটা কম্পিটিটিভ পরীক্ষা, তোমাকে সময় কিছুটা সাশ্রয় করতে হবে। এখন দেখো এরপরটাতে যাও, এখানে বেসিক যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এগুলো আমরা সবাই টুকটাক জানি, তবে তারপরে একবার করে একটু ভালোভাবে দেখে যাব যে এসটিপি যেটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেশার, এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেশার স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেশারে আমরা এটা জানি যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেশারে টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, প্রেশার হচ্ছে 1 atm বা 101325 কিলো প্যাসকেল, আয়তনটা যেটাকে আমরা মোলার আয়তন বলি 24.789 লিটার পার মোল। প্লিজ এই লিটার পার মোলকে আমরা লিখতে পারি কি ডেসিমিটার কিউব পার মোল। এগুলো আমরা কেন বলতেছি, এগুলো পরবর্তীতে বিভিন্ন এমসিকিউতে বিভিন্ন পরীক্ষায় আসে, যে যেটাকে আমরা লিটার পার মোল বলছি ওটা কিন্তু ডেসিমিটার কিউব পার মোল বলা যাবে। তারপর এসএটিপি যে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট বা বায়ুমণ্ডলীয় তাপমাত্রা এবং চাপ, এই ক্ষেত্রে যেটা এটা মাঝে মাঝে এটা অ্যাব্রিভিয়েশনটা আসে, এই ক্ষেত্রে যে মানগুলো দেওয়া আছে টেম্পারেচারটা 20 ডিগ্রি সেলসিয়াস বা 293 কেলভিন, চাপটা 1 atm বা 101 একই রাখা হয়েছে, মোলার আয়তনটা লাগবে 24 এটা তো একটু ভুল লিখে দিছি এখানে, এই রকমটা ঘটে লোকে হালকা পাতলা ভুল হয়ে গিয়েছে, হালকা পাতলা ভুল হয়ে গিয়েছে। দাঁড়াও, আমার যে প্রিন্টিং যে করছে যে ইয়ে করছে ও একটু ভুল করে ফেলছে, এটা সেও তোমাদের মতো আবেগতাড়িত হয়ে দিয়ে দিছে। এটা টেম্পারেচার মেম্পারেচার সব বুঝে পড়তেছে। হ্যাঁ, উল্টা দিয়ে দিছে দুইটা, কয় মনের আনন্দে বসাই দিই যা আছে কপালে। $25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন, প্রেশার হচ্ছে তোমার অ্যাপ্রক্সিমেটলি 100 কিলো প্যাসকেল। এটা 24.789 ডেসিমিটার কিউব পার মোল। একটু এলোমেলো করে ফেলছে। হ্যাঁ, আর এইটা বেসিক্যালি হচ্ছে এখানে একটু ভালোই এলোমেলো করতে হয়, ওরা পায়ালি খবর আছে ওর। ভালোই এলোমেলো করছে দুষ্ট। এইগুলা নিয়ে একটু তোমাদের কিছু কিছু বই কনফিউশন ক্রিয়েট করছে, কনফিউশন রাখার দরকার নেই। তোমরা যতটুকু তোমাদের পাঠ্য বই বা হাজারি স্যারের বই যতটুকু যেমনি দেওয়া আছে ওইটাই অ্যাকসেপ্ট করো, কারণ হাজারি স্যারের বইটাকেই সবাই উন্নত স্ট্যান্ডার্ড হিসাবে নেয়। হ্যাঁ, এটা 20 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে যতটুকু আমার মনে আছে। এটা 1 atm or 101 এরকমই অ্যাপ্রক্সিমেট মানি দেওয়া আছে। যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে জানাতে পারো, পরে সমস্যা নেই। আয়তনটা হচ্ছে মোলার আয়তন যেটা 24.4 লিটার পার মোল, ডেসিমিটার কিউবতে লিখলাম না, জাস্ট এটা বেসিক এমসিকিউর জন্য লাগবে। এখন সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক আর হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক যেটা, এখন দেখেন আমাদের একটু আগে যে সূত্রটা আসছিল যে n is equal to PV by RT। এখন 1 মোল পরিমাণ গ্যাসের জন্য আমি লিখতে পারি জিনিসটাকে এভাবে লিখতে পারি না, 1 মোল পরিমাণ গ্যাসের জন্য যদি n এর মান 1 হয় আর তাপমাত্রাটা যদি 1 কেলভিন হয়, এই আরটা তখন হয়ে যাচ্ছে কি যতটুকু কাজ করা হচ্ছে, যতটুকু ওয়ার্ক
ডান করা হচ্ছে, কারণ আমরা জানি চাপ এবং আয়তনের গুণফলে কি বলা হয়? কাজ। অর্থাৎ আমরা যেটা বলতে পারি যে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধিতে কৃত কাজের পরিমাণই হচ্ছে কি 1 মোল পরিমাণ গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন পরিমাণ বৃদ্ধি করতে যতটুকু পরিমাণ কাজ করতে হয় ওটাকেই বলা হয় কি সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক। অর্থাৎ 1 কেলভিন পরিমাণ গ্যাসের তাপমাত্রা 1 মোল পরিমাণ বৃদ্ধি করতে 1 মোল পরিমাণ গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন পরিমাণ বৃদ্ধি করতে যতটুকু কাজ করতে হবে ওইটাকেই আমরা বলবো কি সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক। ওকে, এখন দেখেন আরেকটা হচ্ছে কি বোল্টজম্যান কনস্ট্যান্ট। বোল্টজম্যান কনস্ট্যান্ট হচ্ছে K is equal to R by NA। এটাকে সহজভাবে লিখলে বলা হয় অনুপ্রতি গ্যাস ধ্রুবকের মানকে আমরা বলবো কি বোল্টজম্যান কনস্ট্যান্ট। মনে রাখবা এই SI ইউনিটে এটার মানটা হচ্ছে 1.38 ইন্টু 10⁻³ জুল পার কেলভিন পার মলিকিউলস। আর যদি এটাকে লিটার এটিএম এককে নাও, লিটার এটিএম এককেই মানটা হচ্ছে 1.36 ইন্টু 10⁻³ লিটার এটিএম পার কেলভিন পার মলিকিউলস। ওকে, প্লিজ এই মানগুলো একটু মনে রাখার চেষ্টা করো এবং এইগুলা বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে খুবই সহজভাবে আসে। একটা হচ্ছে তুমি যদি 1 মোল পরিমাণ গ্যাসের তাপমাত্রা প্রতি 1 কেলভিন বৃদ্ধি করতে চাও তাহলে যতটুকু পরিমাণ কাজ করো ওইটাকে বলা হয় সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক বা ইউনিভার্সাল মোলার গ্যাস কনস্ট্যান্ট। আর প্রতিটা অণুর জন্য তোমার যে গ্যাস ধ্রুবকের মান ওটাকে বলা হয় কি আমাদের বোল্টজম্যান কনস্ট্যান্ট। এবং এটার মান একটা লেখো 38 হলে 23 আর 36 হলে কত 25। আমরা খুব চাইলে ক্যালকুলেটর দিয়ে বের করতে পারি। আর এখানে এসটিপি এসএটিপিতে কখন টেম্পারেচার কোনটা, প্রেশার কোনটা, মোলার ভলিউম কোনটা, এগুলো পুরোটা স্লাইডই হচ্ছে আমাদের এমসিকিউ ডিপেন্ডেন্ট স্লাইড। হ্যাঁ, এবার দেখেন এখানে একটা কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে আমরা একাধিক কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। যে বলছে নিচের কোনটি সঠিক নয়, এই যে একটা অবজারভেশন আমরা যদি এই খেয়াল না করি যে নিচের কোনটি সঠিক নয়, অনেক সময় কোয়েশ্চেনের কিন্তু এই জিনিসটা খেয়াল করা খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় নয় হয় না এইগুলা কিন্তু খেয়াল করি না আমরা, কোনটি সত্য মিথ্যা এগুলো খেয়াল রাখতে হবে। দেখো কোনটা একদম ডাইরেক্ট ভুল, লিটার এটিএম এককের মানটা কিন্তু 0.0821, এটা কিন্তু সঠিক। এটাকে কিন্তু আমরা চাইলে এইভাবেও লিখতে পারি, এই মানটাকে চাইলে আমরা এইভাবেও লিখতে পারি হিসাবে সুবিধার্থে 1/12। এটাকে চাইলে কিন্তু 1/12 লিখতে পারো। হ্যাঁ, 1/12 লেখা আর এটা লেখা প্রায় সেম। হ্যাঁ,
আবার এসআই ইউনিটে 8.314 এটা লেখা যায় কথা, আমরা চাইলে এটা 25/3 দিয়ে লিখতে পারি, সমস্যা নেই, কাছাকাছি মান আসবে দেখবা। এরপরে দেখো তুমি যদি ক্যালোরি এককে নিতে চাও, একটা সিম্পল হিসাব হচ্ছে কি 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু হচ্ছে 4.2 জুল। এখন তুমি এসআই ইউনিটে যে মানটা পাইছো এটাকে 8.314 কে যদি আমি 4.2 দিয়ে ভাগ করি তখন কিন্তু এটা ক্যালোরি পার মোল পার কেলভিনে চলে আসবে, অর্থাৎ তুমি তখন মানটা দেখবা 1.987 আসছে। তাহলে 3 নাম্বারটা সঠিক, কিন্তু সরি 4 নাম্বারটা সঠিক, বাট সিজিএস এ যেটা দেয়া আছে, সিজিএস এ এখানে কিন্তু ভুল দেয়া আছে। সিজিএস এ যেটা হচ্ছে এখানে জুলের থেকে যে মানটা হইতো এখানে যে মানটা ভুল দিছে, সিজিএস ইউনিটে যে মানটা হইতো সিজিএস সিজিএস এই মানটাকে 8.312 বা 314 লেখে, জুলের জায়গায় হবে 10⁷ আর্ক। কি হবে এই ক্ষেত্রে? আর্ক হইতো, কি হইতো? আর্ক। এরপর হচ্ছে পার মোল পার কেলভিন, অর্থাৎ এই জায়গাটাতে ভুল ছিল, হ্যাঁ এখানে, অর্থাৎ এই জায়গাটাতে একটা ভুল আছে, এটা জুলে দিয়ে দিছে। তাহলে অ্যান্সার কোনটা? অর্থাৎ কোশ্চেন আমরা একটাই করছি বাট আমরা 3টা প্র্যাকটিস হয়ে গেছে এখানে। ওকে, এরকম ভাবে প্র্যাকটিস করলে তোমার মনটা মানে তুমি একটার সাথে 3টা কোশ্চেন শিখতে পারবা। যে আমরা ক্যালোরি এককে দেখলাম, লিটারেটিভ এককে দেখলাম, এসআইতে দেখলাম। লিটারেটিভে আমি যে মানটা আছে এটাকে 1/12 দ্বারা রিপ্লেস করতে পারি, অথবা এসআইতে যে মানটা আছে ওটা 25/3 দ্বারা, মানে অনেক সময় ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি এই মানগুলো বলছি। ওকে, এবার চলেন সামনে যাই। একটা কোশ্চেন দেওয়া আছে, খুবই সহজ কোশ্চেন। বলা হয়েছে যে একটা বেলুন আছে যার আয়তন হচ্ছে 500 ml এবং তাপমাত্রা দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস, চাপ দেওয়া আছে 760 মিলিমিটার মার্কারি, যেটাকে আমরা 1 atm বলতে পারি। বলছে বেলুনে কয়টি গ্যাসীয় অণু আছে? দেখো আমরা একটু আগে দেখা আসছে, আমরা একটু আগে একটা সূত্র লেখায় আসছি, যে একটু আগে আমরা যে সূত্রটা লিখছি যে উপস্থিত অণু পরমাণুর সংখ্যা, আমরা যদি PV/RT কে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করি তাহলে আমরা পাই উপস্থিত অণু পরমাণুর সংখ্যা। একটু আগে দেখায় আসছি, তোমার কিন্তু লাইফটা ইজি হয়ে গেল। হ্যাঁ, এখন দেখেন চলো বের করি, খুবই ডাইল বাদ অঙ্ক। 760 মিলিমিটার মার্কারিকে আমরা 1 atm লিখতে পারি। আয়তনকে 500 ml থেকে যদি লিটারে নিতে হয় তাহলে আমরা কি করব? এটাকে ভাগ করে দিব 100 দিয়ে, 1000 দিয়ে, ইন্টু আর টি জানি কত দেয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 300 কেলভিন, ইন্টু হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। এখন দেখো এই ক্যালকুলেশনটা একটু ইজিলি ক্যালকুলেট করা যায় যদি একটু মাথা খাটানো যায়। এখানে এইটার সাথে যদি তুমি এটাকে চিন্তা করো, এটা তো 2, একটু দুষ্টামি করবো আমরা, দৃষ্টমানি করবো এখানে। দুষ্টমানি বলতে কি, জাস্ট টু মেক ইউর লাইফ ইজিয়ার। আমরা জাস্ট এটা হিসাবের সুবিধার জন্য, বাবু এটা নিয়ে আবার তোরা আবার পরে পোংটামি করিস না, এটা নিয়ে তোমরা ভুলেও পোংটামি করো না পরে। আমরা জাস্ট এখানে হিসাবের সুবিধার জন্য এই মানটাকে যদি আমরা 6.02, আমাদের মান ছিল কত? 6.023 এরকম মান ছিল না? এটাকে যদি পূর্ণ সংখ্যায় নিয়ে নিই তাহলে মানটা কি আসবে? 6023 বা 6.2। এখন দেখো আমরা যদি এই মানটাকে এতটুকু পর্যন্ত রাখি, দাঁড়াও 6.02 পর্যন্ত নেই, দাঁড়াও আমি যদি মানটাকে এইভাবে চিন্তা করি 6.02, মানে জাস্ট হিসাবে সুবিধার জন্য। এখন এই 6.02 কে আমি চাইলে লিখতে পারি না? এভাবে লিখতে তো পারি আমরা, যে 6.602 ডিভাইড বাই 100,
দেখতে পারি কিনা? ওই যে দশমিকের পরে 2 ঘর। এখন হিসাবের শুরু, এই যে আমরা চাইলে কিন্তু এটা 600 হিসাবে একটু ক্যালকুলেট করতে পারি। ধরে নিলাম এটা 600, হ্যাঁ? তাহলে দেখো তো 10⁻³ ডিভাইড বাই 100, তাহলে আলটিমেটলি রেজাল্টটা কি দাঁড়াচ্ছে এখানে আমার এখানে শুধু রয়ে গেছে আর এখানে 10⁻², এখানে 10⁻³, তাহলে 10⁻²⁰ জাস্ট হিসাবের লাইফটাকে ইজি করার জন্য, হ্যাঁ, টু জাস্ট মেক ইউর লাইফ ইজিয়ার। আমরা অনেক সময় কিছু মানকে রাউন্ড অফ করে নিব যাতে আমার ক্যালকুলেশন সুবিধা হয়, আর কিছুই না। আমরা কিছু মানকে রাউন্ড অফ করে নিব জাস্ট টু মেক ইউর লাইফ ইজিয়ার, হ্যাঁ। আমরা এখানে 6.02 কে 600 ডিভাইড বাই 100 লিখলাম, পরবর্তীতে 602 কে আমরা কাছাকাছি 600 ধরেই অঙ্কটা করে নিছে, তো অঙ্কটা মিলে গেছে, ঠিক আছে। এটা নিয়ে কোনো মনোক্ষুণ্ণতার কোনো বিষয় না, তুমি ক্যালকুলেট করে দেখো এটাই আসবে। এরপরে খেয়াল করো তো, এরপরে বলছে একটা পাত্রের আয়তন দেয়া আছে 5 লিটার, আর 2টা গ্যাসীয় উপাদান দেয়া আছে, একটার দেয়া আছে 4 গ্রাম আর একটা দেয়া আছে 7 গ্রাম, একটা নাইট্রোজেন একটা হাইড্রোজেন, এবং ওই পাত্রের তাপমাত্রাও দেয়া আছে। বলছে চাপটা বের করো। খুবই সহজ ভাই, খুবই সহজ। আগে এই 2টা উপাদানের মোল সংখ্যা বের করি। চার গ্রাম দেওয়া আছে, তো 4 ডিভাইড বাই হচ্ছে 2, অর্থাৎ 2 মোল দেওয়া আছে। এত বোর্ড লেগ করতেছে কেন? আর নাইট্রোজেনের ক্ষেত্রে 7 দেওয়া আছে, 7 ডিভাইড বাই 28। আমরা জানি 28 মানে হচ্ছে 1 ডিভাইড বাই 4, এটাকে লেখা যায় হচ্ছে 0.25 মোল। অথবা তুমি লিখতে পারো যে 1/4 মোল, লিখতে পারো, কোনো অসুবিধা নেই। কাটাকাটি করতে হয়তো অসুবিধা হবে। এখন খেয়াল করেন, এখন হিসাবটা খুব সহজ। হিসাবটা হচ্ছে, দেখো আমরা জানি PV = nRT, PV = nRT, পাত্রের মোট চাপ আমরা বের করব। আয়তন কি দেয়া ছিল? 5 লিটার দেয়া ছিল। n আমাদের হচ্ছে হাইড্রোজেন এবং নাইট্রোজেন মিলে যতটুকু আছে, একটা হচ্ছে 2 প্লাস 1/4, ইচ্ছা করে এরকম ভাবে করতেছি যাতে করে কমপ্লিকেশন তৈরি না হয়। আর যা আছে তাই রাখো। টেম্পারেচার 27 ডিগ্রি সেলসিয়াস বা টেম্পারেচার কি 80 ডিগ্রি সেলসিয়াস, এটা 80 রাখার দরকার নেই, উদয় এটা এত বড় রেখার কোনো মানেই হয় না। হিসাবে সুবিধার্থে ছোট করে মান দিই, টু মেক ইউর লাইফ ইজিয়ার। এটা না হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কত আসে? 300। দেখেন ক্যালকুলেশনটা একদমই সহজ। এখানে তোমার প্রেশারটা বের করতে বলছে, আর তুমি যদি এই 5 দিয়ে এটাকে করো তাহলে এটা হচ্ছে 60, ঠিক আছে? তাহলে প্রেশারটা আমরা বের করবো। আর এখানে যদি করো, এটা 4 2 8 আর 9, 60 ইন্টু R, 9 15 হচ্ছে 135, অর্থাৎ পাত্রের চাপ হচ্ছে 135 R। এতটুকু পর্যন্ত রেখে দিলেই হবে। তুমি এতটুকু করে দিছো, এটাই অনেক কিছু, ঠিক আছে? ওকে, খুবই সহজ, খুবই সহজ। আমরা মোল সংখ্যা ভরগুলাকে মোলে নিলাম, ভরগুলাকে মোলে নেওয়ার পরে আমরা যেটা করলাম, আমরা সিম্পলি হচ্ছে এগুলা থেকে আমরা পাত্রের মোট চাপটা বের করে ফেললাম। ইটস এ সিম্পল ক্যালকুলেশন। এরপরে আসো, এরপর হচ্ছে
এই যে আমরা আদর্শ গ্যাস নিয়ে আলোচনা করতেছি, আসলে আদর্শ গ্যাসগুলো কিন্তু আস্তে আস্তে বিচ্যুত হয়। এই বিচ্যুত জিনিসটা, যে আদর্শ গ্যাসের চরিত্রগুলো যে বিচ্যুতি দেখা দেয়, এই জিনিসটা নিয়ে যিনি প্রথম ধারণা দিছে উনি হচ্ছে অ্যামাগা। ওনার যে কার্ভটা পাওয়া গেছে ওইটার নাম হচ্ছে অ্যামাগা কার্ভ। এই অ্যামাগা কার্ভে যেটা করা হয়েছে, একটু ভালো মতো খেয়াল করেন, এই কার্ভটা কিন্তু প্রচুর আসে। এখন দেখেন এইখানে যেটা করা হয়েছে, যদি আমরা পিবি বাই পি এর লেখচিত্র আঁকি, যদি আমরা পিবি বাই পি এর লেখচিত্র আঁকি, লেখচিত্র অনুযায়ী যে কোনো গ্যাসের জন্য এই গ্রাফটা স্ট্রেট যাওয়ার কথা ছিল। কোথায় যাওয়ার কথা ছিল? স্ট্রেট। কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু গ্যাস এই স্ট্রেট না গিয়ে উপর দিকে যাচ্ছে, যেমন হাইড্রোজেন এবং হিলিয়াম। আবার কিছু কিছু গ্যাস এই গ্রাফটা নিচে দিয়ে যাচ্ছে, যেমন দেখো কার্বন মনোক্সাইড, মিথেন। এছাড়া আরেকজন বাবু মশাই আছে, এ তো দুনিয়া সবাইরে ইয়ে করে দিছে, উনি একদম এখান দিয়ে যায়, ঠিক আছে, উনি একদম নিচে দিয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা অ্যামোনিয়ার জন্য। এখন এই যে দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি কেউই আইডিয়াল বিহেভ করতেছে না। এরা কি কেউ আইডিয়াল বিহেভ করতেছে? আইডিয়াল কিন্তু বিহেভ করতেছে না। এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই অ্যামাগা কার্ভ অনুযায়ী দেখা যাচ্ছে যার যার কথা ছিল এক চক্রের সমান্তরালে, কেউ উপর দিয়ে যাচ্ছে, কেউ নিচে দিয়ে যাচ্ছে, আবার কেউ একদমই নিচে দিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি তারা বিচ্যুতি দেখাচ্ছে, কি দেখাচ্ছে? বা ডেভিয়েশন দেখাচ্ছে, অর্থাৎ এরা প্রত্যেকে ডেভিয়েট বা বিচ্যুত হচ্ছে। এখন এই অ্যামাগার কার্ভে অনুযায়ী যে জিনিসটা আমরা বলবো, দাঁড়াও এখানে কি এরা দেওয়া আছে না? হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখা গেছে, প্লিজ খেয়াল করো, যে পিভি ইকুয়াল টু হচ্ছে জেড এনআরটি। এখন এক মোল গ্যাসের ক্ষেত্রে এটা দাঁড়ায় জেড ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে, এক মোল গ্যাসের ক্ষেত্রে দাঁড়াচ্ছে জেড ইজ ইকুয়াল টু হচ্ছে পিভি বাই আরটি। আবার এই জেড ইজ ইকুয়াল টু দেখা যায় বাস্তব গ্যাসের আয়তন, মোলার আয়তন, ডিভাইড বাই হচ্ছে আইডিয়াল গ্যাসের মোলার আয়তন। হ্যাঁ, বোর্ডটা আজকে লেখা দেয় সমস্যা করতেছে। এখানে জেডটাকে বলা হয় হচ্ছে কি, জেডটা হলো সংকোচনশীলতার গুণাঙ্ক বা প্রেষণ গুণাঙ্ক। সংকোচনশীলতার গুণাঙ্ক বা প্রেষণ গুণাঙ্ক, আর ইংলিশে বলা হয় কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। দেখো এইটার উপরে আমরা তিনটা সিদ্ধান্তে আসবো। এখন দেখবা এই যে গ্রাফগুলো যে তিন রকম দেখা গেছে, এখানে তিনটা সিদ্ধান্তে আসবো। একটা যেটা ফাইনাল হবে, এখানে দেখেন তিনটা কথা বলবো। এখানে দেখেন এক নাম্বার হচ্ছে যদি জেড এর মানটা 1 হয়, যদি জেড এর মানটা 1 হয় তাহলে এটা কোনো কথাই রাখে না যে এটা আইডিয়াল গ্যাস। কিন্তু জেড এর মানটা যদি 1 এর তুলনায় বড় হয় তখন এটাকে বলা হয় ধনাত্মক বিচ্যুতি। ধনাত্মক বিচ্যুতি এখানে এই হাইড্রোজেন এবং হিলিয়ামের ক্ষেত্রে হয়েছে। যখন হাইড্রোজেন এবং হিলিয়ামের ক্ষেত্রে এটা জেড এর মানটা কিন্তু 1 এর তুলনায় উপরে চলে গেছে, আর আইডিয়াল হলে জেড ইজ ইকুয়াল টু কি 1 হতো। আর এই কার্বন মনোক্সাইড, মিথেন অথবা অ্যামোনিয়ার জন্য কিন্তু জেড এর মানটা একদম ডাইরেক্ট কি 1 এর থেকেও কম, ঠিক আছে। তখন এটাকে বলা হয় ধনাত্মক বিচ্যুতি। এবং এই গ্যাসীয় উপাদানগুলো যারা হাইড্রোজেন এবং হিলিয়াম, এরা কিন্তু কম প্রেষণযোগ্য, মানে এগুলাকে কম কম্প্রেস করা যাবে, কম প্রেষণযোগ্য। অর্থাৎ এই গ্যাসীয় উপাদানগুলোকে চাপ দিয়ে সহজে গ্যাসে কনভার্ট করা যাবে না, এগুলো হচ্ছে কম প্রেষণযোগ্য। এদের মাঝখানে আন্তঃনবিক আকর্ষণ কম, হ্যাঁ। কিন্তু যাদের ক্ষেত্রে জেড এর মান লেস দেন 1, এদের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে ঋণাত্মক বিচ্যুতি,
এবং এরা খুবই ইজিলি কম্প্রেসিবল। হ্যাঁ, এরা হচ্ছে বেশি প্রেষণযোগ্য, মানে কম্প্রেসিবল, অর্থাৎ এদেরকে কম্প্রেস করা যায়, চাপ দিয়ে ভৌত অবস্থা চেঞ্জ করা যায়। অর্থাৎ জেড এর ক্ষেত্রে এক হলে তুমি আইডিয়াল গ্যাস, আর যদি একের থেকে বড় হয় তাহলে তোমার মাঝখানে আন্তঃআণবিক আকর্ষণ বল কম কাজ করবে, অর্থাৎ তুমি কম প্রেষণযোগ্য। আর যদি জেড এর মান একের তুলনায় ছোট হয় তাহলে কিন্তু তুমি হচ্ছে কি বলতো, তাহলে তুমি হচ্ছে বেশি, তোমাদের মাঝখানে আন্তঃআণবিক আকর্ষণ বলের প্রাধান্য কাজ করবে এবং তুমি হচ্ছে কি বেশি প্রেষণযোগ্য। এখানে কিন্তু ঋণাত্মক বিচ্যুতি হলে এদের মাঝখানে কিন্তু আন্তঃআণবিক আকর্ষণ বলের প্রাধান্য হিসেবে কাজ করে। এটা লিখে দিই দাও। আন্তঃআণবিক আকর্ষণ বল প্রাধান্য পায়। এখানে আন্তঃআণবিক আকর্ষণ বল প্রাধান্য পাবে। এখন আর বিচ্যুতির ক্ষেত্রে আমি কয়েকটা কথা বলি, যে 3-4টা পয়েন্ট মনে রাখবা, যে কোন প্রত্যেকটা গ্যাসটা সমান হারে আমার হবে না, কোন গ্যাসটা বেশি বিচ্যুত হবে, কোন গ্যাসটা কম বিচ্যুত হবে, এটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে। প্রত্যেকটা গ্যাসীয় উপাদানে কিন্তু বিচ্যুতি হার সেম না। আমাকে যেটা করতে হবে, বিচ্যুতির ক্ষেত্রে একটা প্রায়োরিটি অর্ডার আমি বলে দিচ্ছি, এটা একটু লিখে নাও। দেখো, বিচ্যুতির ক্ষেত্রে ফার্স্ট অফ অল হচ্ছে, বিচ্যুতির ক্ষেত্রে এটা কি এখানে লিখে দিব, দাঁড়াও এই জায়গাটা একটু শর্ট করে দিচ্ছি। দেখো, বিচ্যুতির ক্ষেত্রে বিচ্যুতি বা ডেভিয়েশন সবচেয়ে বেশি হবে কোথায়? যদি কোনো গ্যাসীয় উপাদানের মাঝখানে হাইড্রোজেন বন্ধন থাকে তাহলে এটা সবচেয়ে বেশি বিচ্যুত হবে। যেমন এখানে অ্যামোনিয়া কিন্তু হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে, তাই এটার বিচ্যুতিও সবচেয়ে বেশি হচ্ছে, মানে এটাকে ইজিলি কম্প্রেস করা যাবে। এরপরে হচ্ছে আণবিক ভর, কারণ যেই গ্যাসীয় অণুগুলোর আণবিক ভর যত বেশি তাদের মাঝখানে আন্তঃআণবিক আকর্ষণ বল তত বেশি, তারা তত সহজে বিচ্যুত হয়। এরপরে হচ্ছে যেই গ্যাসীয় উপাদানগুলো আমাদের দ্বিপরমাণুক, অর্থাৎ দুইটা পরমাণু দিয়ে তৈরি, আর সর্বশেষ হচ্ছে যেই গ্যাসীয় উপাদানগুলো আমাদের এক পরমাণুক। লেখাটা ভালো হয়নি। অর্থাৎ আমি যে কথাগুলো বললাম, যে বিচ্যুতির ক্ষেত্রে সবচেয়ে বেশি বিচ্যুত হবে ওই গ্যাসীয় উপাদানটা যার মাঝখানে হাইড্রোজেন বন্ধন আছে। এরপরে দেখবো যার আণবিক ভর বেশি, কারণ আণবিক ভর যত বেশি তার মাঝখানে আন্তঃআণবিক বলের আকর্ষণ বল তত বেশি এবং গ্যাসটা তত বেশি বিচ্যুত হবে। এরপরে দেখবো যে গ্যাসীয় উপাদানগুলো দ্বিপরমাণুক, তারপর দেখবো আমরা এক পরমাণু যারা আছে। আর বিচ্যুতির মাত্রা আমরা কিভাবে বের করব, মানে কতটুকু বিচ্যুত হয়েছে, বিচ্যুতির মাত্রা যদি আমাকে বের করতে বলে, এটা বের করবো হচ্ছে 1 মাইনাস জেড, এটা পরম মান আসবে। ঠিক আছে, প্লিজ এই স্লাইডের এখানে যা যা বলছি, ইচ এন্ড এভরিথিং ইজ টু মাচ ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইচ এন্ড এভরিথিং ইজ কি টু মাচ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই স্লাইডে আমি আরো কয়েকটা কথা তোমাদেরকে অ্যাড করে দিচ্ছি, যেমন জীবনটা এক জায়গায় যাতে সুন্দর থাকে। ঠিক আছে, তোমরা তো এই যে পড়াশোনার ক্ষেত্রে তোমরা এত জায়গায় এখন দৌড়াচ্ছ, কে ভালো পড়াচ্ছে, কে কতটুকু বাদ দিয়া পড়াচ্ছে, কে আমাকে একদম পরীক্ষায় কমন ফালাই দিবে, এইসব জিনিস বাদ দিয়া, মানে যেটাকে আমি সিম্পল ভাষায় বলি ভণ্ডামি, এগুলা বাদ দিয়ে হচ্ছে নিজে নিজে একটু অ্যানালাইসিস করো, সিনিয়রদের মানে সাহায্য নাও, আমাদের মধ্যে যারা এক্সপিরিয়েন্স আছে তাদের সাহায্য নাও। বাট আমি বলি দিন শেষে তোমাকেই পড়তে হবে। তোমার লাইফটাকে আমি ইজি বানাই দেওয়ার চেষ্টা করতে পারতেছি, বাট এর মানে তোমাকে স্পুন ফিডিং আমি করতে পারবো না। এই দুইটা জিনিস 100% আসবে, একদম 100%, যে কোনো পরীক্ষা এটা পাবা।
এখানে পুরো স্লাইডে আমি যা বলছি প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। দুইটা ফ্যাক্টর, হ্যাঁ, একটা ফ্যাক্টর হচ্ছে তোমার প্রেসার, আর হচ্ছে টেম্পারেচার। যদি প্রেসারটা লো হয় আর টেম্পারেচারটা কি হয়, হাই। দেখো প্রেসার যত কম হবে আর টেম্পারেচার যত বেশি হবে তখন গ্যাসীয় অণুগুলা তত দূরে থাকবে। এখন তারা তখন কার মতো কাজ করবে, বিহেভ অ্যাজ আইডিয়াল গ্যাস। একদম সহজে মনে রাখবা। অর্থাৎ প্রেসার যত কম টেম্পারেচার যত বেশি, অর্থাৎ তোমার কণাগুলোর মাঝখানে যত আন্তঃআণবিক দূরত্ব যত বেশি হবে তত তুমি আইডিয়াল। যদি তার ব্যত্যয় ঘটে, প্রেসার যদি অনেক হাই হয় তখন গ্যাসীয় অণুগুলো কাছাকাছি চলে আসবে, আর টেম্পারেচার যদি লো হয় অর্থাৎ ওই ক্ষেত্রে তারা কার মতো কাজ করবে, বিহেভস অ্যাজ রিয়েল গ্যাস। ওকে, অর্থাৎ যেই পয়েন্টগুলো বলছি আমি অনেক সময় এভাবে লিখি, একটা হচ্ছে এলপিএইচটি এভাবে লিখি, একটা হচ্ছে এলপি লো প্রেসার হাই টেম্পারেচার। যদি এটা হয় তাহলে আইডিয়াল, আর যদি এইচপিএলটি হয় তাহলে রিয়েল। প্লিজ যার যেটা ভালো লাগে ইউ ক্যান রিমেম্বার, যার যেটা ভালো লাগে। এই স্লাইডে প্রতিটা জিনিসই আমাদের গুরুত্বপূর্ণ। অ্যামাগার বক্ররেখা আমাদের আসে, আমি এখানে অনেকগুলা কোয়েশ্চেন এখন দেখাবো, দেখবা দে আর টু মাচ সিমিলার উইথ ইচ আদার। হ্যাঁ, এখন দেখো এই অ্যামাগার কার্ভের যদি আমি সমগ্র কথাটাকে বলি, আমরা এখানে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর পাবো। এটা মান একের সমান, একের থেকে বড়, একের থেকে ছোট হইতে পারে, ধনাত্মক বিচ্যুতি হইতে পারে, ঋণাত্মক বিচ্যুতি হইতে পারে। আবার কোন গ্যাসটা বেশি বিচ্যুত হবে, বিচ্যুতির মাত্রাটা কেমন হবে, কোন ক্ষেত্রে আমি আইডিয়াল আবার কোন ক্ষেত্রে আমি রিয়েল, এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। মনে রাখবা গ্যাসের অণুগুলার আন্তঃআণবিক দূরত্ব যত বেশি হবে, দূরত্ব বেশি করার জন্য এখানে প্রেসার কম থাকতে হবে, টেম্পারেচার বেশি থাকতে হবে, তারা তত বেশি আইডিয়াল। আর যদি গ্যাসের অণুগুলোকে কাছাকাছি নিয়ে আসি, চাপ বাড়ায় দেই এবং তাপমাত্রা কমিয়ে দেয়, তখন তার রিয়েলের মতো কাজ করে। একটা হচ্ছে এলপিএইচটি আর হচ্ছে এইচপিএলটি। ওকে, এখন দেখেন যেহেতু বাস্তব গ্যাস মানে রিয়েল গ্যাস বলতে মানে তুমি কি বললাম, যেহেতু আইডিয়াল বলতে কিছুই পাইলাম না, তখন আমাদের পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সূত্রটা দুইটা সংশোধন করা হয়েছে। একটা সংশোধন করা হয়েছে এইখানে, এই সংশোধনটাকে বলা হয় চাপের সংশোধন। হ্যাঁ, একটা হচ্ছে কারেকশন, একটা করে হচ্ছে চাপ সংশোধন, একটা হচ্ছে প্রেসার কারেকশন, আরেকটা হচ্ছে আমাদের ভলিউম কারেকশন। হ্যাঁ, আরেকটা হচ্ছে ভলিউম কারেকশন। এই দুইটা সংশোধন করা হয়েছে এবং পি ইজ ইকুয়াল টু এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, ভি মাইনাস এন ভি ইজ ইকুয়াল টু এনআরটি। এখানে এ ও বি হলো ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট বা ভ্যান ডার ওয়ালস ধ্রুবক। ঠিক আছে, আমাদের প্রতি পরীক্ষায় আসতে পারে এই দুইটা ধ্রুবকের একক মানে একক কি। অর্থাৎ দেখো আমরা যদি সমজাতীয় রাশির যোগ হয়, সমজাতীয় রাশির কি বিয়োগ হয়, যোগ এবং বিয়োগের ক্ষেত্রে কিন্তু সমজাতীয় রাশির যোগ করতে হয়, সমজাতীয় রাশির বিয়োগ করতে হয়। তাহলে ইটস এ ভেরি অবভিয়াস কেস, এটা যদি চাপ হয় তাহলে এন স্কোয়ার এ বাই ভি, তাহলে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এটা অবশ্যই কি চাপ। তাহলে এটা এটিএম। তাহলে আমার এটা যদি কাজ করি, এখানে ভি স্কোয়ার মানে কি লিটার স্কোয়ার, এটিএম লিটার স্কোয়ার পার মোল স্কোয়ার।
একই রকম ভাবে যদি আয়তন যদি লিটার হয় তাহলে এনভিও কি আমাদের লিটার না? বা ভি যেগুলো কি লিটার পার মোল। আমাদের প্রতি পরীক্ষায় এই এককগুলো আসে এবং এই ক্ষেত্রে আমি দুইটা কথা বলি। দেখো, আইডিয়াল গ্যাসের অণুগুলোর মাঝখানে কিন্তু কোনো আকর্ষণ বিকর্ষণ ছিল না। তারা পাত্রের গায়ে যতটুকু ফোর্সে চাপ ক্রিয়েট করবে, রিয়েল গ্যাসগুলো কিন্তু পারবে না, কারণ রিয়েল গ্যাসের অণুগুলোর মাঝখানে আকর্ষণ আছে। তোমাকে যদি কেউ পিছন থেকে আকর্ষণ করে টেনে রাখে তাহলে কিন্তু তুমি ওই ফোর্সে দেয়া কি আঘাত করতে পারবে না। এই ক্ষেত্রে দেখা গেছে তাই এখানে একটা অতিরিক্ত জিনিস যোগ করে চাপটাকে ব্যালেন্স করা হয়েছে। অর্থাৎ আমি যেটা বলছি, আমাদের রিয়েল গ্যাসের যে প্রেশার, মানে রিয়েল গ্যাসগুলো যতটুকু প্রেশার ক্রিয়েট করার কথা, এই প্রেশারটা কিন্তু অবশ্যই কার থেকে কম? আইডিয়ালের থেকে কম, মানে আইডিয়াল সিনারিওতে যতটুকু হওয়ার কথা। ঠিক আছে? আর চাপের ক্ষেত্রে যার আয়তনে ঠিক তার উল্টো হবে। আয়তনে আমাদের আইডিয়ালের আয়তন বেশি, আইডিয়াল থেকে রিয়েলের আয়তন বেশি। ঠিক আছে? তো এই ক্ষেত্রে যে কথাগুলো আমি বলছি, যে এই কথাগুলো একদম বেসিক কথা। তো তোমরা যেটা করবা, সিম্পলি এই ইকুয়েশনটা মনে রাখার চেষ্টা করো। দুইটা সংশোধনের মাধ্যমে আসছে, গ্যাসের গতিতত্ত্বে যে দুইটা ভুল ছিল ওই দুইটা ভুলকে সংশোধনের মাধ্যমে জিনিসটা করা হয়েছে। ঠিক আছে? এবার দেখেন, এই সূত্রকে রিলেট করে আমরা যদি একটু দেখি, ভ্যান ডার ওয়ালস সমীকরণের এগুলো খুবই সহজ। এই দ্বারা কি বুঝেছে বলো তো? এই দ্বারা বোঝানো হয় বেসিক্যালি আকর্ষণকে। কাকে বোঝানো হয়? আকর্ষণকে। আন্তঃআণবিক আকর্ষণকে বোঝানো হয়। কাকে বোঝানো হয়? আন্তঃআণবিক আকর্ষণকে। এগুলো খুব দ্রুত করা যাবে। হ্যাঁ, আদর্শ গ্যাসের ক্ষেত্রে এটা খুবই সত্য যে আয়তনের সাথে তার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, এটা খুবই সহজ একটা জিনিস। আয়তনের সাথে আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আন্ডা। ঠিক আছে? কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ গট এ আন্ডা। ঠিক আছে? এরপর দেখেন বলছে, এটা কি আবার চলে আসছে না? ঠিক আছে, কি অবস্থায়, একদমই সহজ যেটা বলছি আমি, এটা একটু আগে লিখছি যে লো প্রেশার, যদি লো প্রেশার হয় এবং হাই টেম্পারেচার হয় তাহলে তুমি কি আইডিয়াল, আর যদি তুমি হাই প্রেশারে রাখো, লো টেম্পারেচারে রাখো, তাহলে তুমি কি রিয়েল। অবশ্যই কোয়েশ্চনে কি লিখছে যে তুমি আদর্শ গ্যাস কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শর মতো কাজ করবে, অর্থাৎ নিম্ন চাপে উচ্চ তাপমাত্রায়, নিম্ন চাপে উচ্চ তাপমাত্রায়। ঠিক আছে? কোয়েশ্চনটা খেয়াল রাখবে। হ্যাঁ, কখন বিচ্যুত হয় আর কখন আচরণ করে। সহজ কোয়েশ্চেন, কিন্তু ভুল হয়ে যেতে পারে অনেক ইজিলি। আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির ক্রম কোনটি সঠিক? ভাই একটু আগে বলছি যে বিচ্যুতির ক্রমে আমি ফার্স্টে দেখবো যে হাইড্রোজেন বন্ধন আছে কিনা, তারপর দেখবো হচ্ছে আণবিক ভর, তারপর দেখবো দ্বিপরমাণুক, এরপরে দেখবো হচ্ছে এক পরমাণুক। তাহলে দেখো এখানে একটা অবভিয়াস প্লেস সবচেয়ে বেশি কার হবে? অ্যামোনিয়ার। অ্যামোনিয়া বাদে বাকি শুধু দেখো, অ্যামোনিয়া তো দেখো আমি যদি একটু ক্যান্সেল আউটও করি, অ্যামোনিয়া তো কোনো রকম ভাবে কম হতে পারবে না, অ্যামোনিয়া সবচেয়ে বেশি হবে। অ্যামোনিয়া সবচেয়ে বেশি, শুধু একটা অপশানই আছে, ওই অপশানটাই আমাদের অ্যান্সার। এবং এটা নিয়ে যদি কেউ কনফ্লিক্ট করো, দেখো ফার্স্ট অফ অল আমরা এই জিনিসটাকে যেভাবে সাজাইছি, সবচেয়ে বেশি কার? অ্যামোনিয়ার। এরপরে দেখো কার্বন ডাইঅক্সাইড, 3টা পরমাণু আছে, এটার অবশ্যই বেশি হবে এবং এটার আণবিক ভরও বেশি, এবং হাইড্রোজেন থেকে নাইট্রোজেনের বেশি। প্লিজ এই জাতীয় কোয়েশ্চেন তোমার পরীক্ষা 100-এ 100% আসবে, 100। এবং দেখো ঢাকা ইউনিভার্সিটি 15-16-তে আসা, এবং এই 15-16-তে অনেকেই যেটা ভুল করছিল, অ্যামোনিয়াকে দেখো
তো অনেকের মনে কিন্তু এটা কিন্তু এক্স্যাক্টলি অনেকের কাছে এটা মনে হচ্ছিল দিস ইজ সঠিক, কারণ কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর সবচেয়ে বেশি, তারপর অ্যামোনিয়া দিছে, অনেকের কাছে যেই জিনিসটা সবচেয়ে বেশি সঠিক মনে হয়েছিল এই 2 নাম্বার অপশনটা। বাট আমি তোমাদেরকে বারবারই বলতেছি, যার মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে তার বিচ্যুতি সবচেয়ে সহজ, এরপরে যার আণবিক ভর বেশি তাকে বিচ্যুত করা আরো সহজ, এরপরে হচ্ছে গ্যাসীয় পরমাণুতে অণুর সংখ্যা বেশি যার ওইটাকে বিচ্যুত করা সহজ। অর্থাৎ তোমাদের জানা অনুযায়ী তোমাদের অ্যান্সার হওয়ার কথা ছিল কি কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড, সরি ভুল বলছি, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, হাইড্রোজেন, অ্যামোনিয়া, এই মানে তোমাদের অনেকগুলো অপশন হওয়ার সম্ভাবনা, বাট অনলি দ্য রাইট অ্যান্সার ইজ কি প্রথমটা, তোমাদের অনেকগুলো অপশনই হওয়ার সম্ভাবনা ছিল তোমাদের মধ্যে। এরপরে দেখো কোনটি আদর্শ গ্যাস, পৃথিবীতে কোনো গ্যাসই আদর্শ না, তোমার প্রতি আমার ভালোবাসাও কি আদর্শ, নাথিং ইজ পার্মানেন্ট, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, যেমন অনেক কিছু পার্মানেন্ট না তেমনি হচ্ছে এই আদর্শ বলতে কোনো কিছু নাই, ঠিক আছে, সবই একদিন শেষে। 4 গ্রাম হাইড্রোজেনের জন্য আমার বাস্তব গ্যাসের সমীকরণ কোনটি, একদমই সহজ, বাস্তব গ্যাসের সমীকরণ 4 গ্রাম হাইড্রোজেন বলছে না, তো অর্থাৎ সলিউশনে যদি আসি 4 গ্রাম n এর মান বের করো, দুই মোল। এখন আমরা জানি কি p প্লাস n স্কোয়ার a বাই v স্কোয়ার v মাইনাস n v ইকুয়াল টু হচ্ছে nRT, 2 স্কোয়ার করলে হচ্ছে p প্লাস 4a ডিভাইড বাই v স্কোয়ার v মাইনাস 2v ইকুয়াল টু হচ্ছে 2RT। একটি আমাদের সঠিক অ্যান্সার আছে এখানে, প্রথমটাই মনে হয়, হ্যাঁ 2RT তো নেই, 2RT কই, এটা না, এটা না, এই টাইপের কোশ্চেন অনেক বেশি আসে, অনেক বেশি আসবে, হ্যাঁ এই টাইপের কোশ্চেন প্রচুর ভালো আসে ভার্সিটি অ্যাডমিশনগুলোতে। এসটিপিতে কোন গ্যাসের সংকোচন ধ্রুবকের মান এসটিপিতে কোনো গ্যাসের সংকোচন ধ্রুবকের মান 1 অপেক্ষা ছোট, সুতরাং দেখো আমি একটা জিনিস এটা দেখে আসছিলাম যে সংকোচন গুণাঙ্ক অলরেডি আমি দেখাইছি যে সংকোচন গুণাঙ্ক z ইজ ইকুয়াল টু, আমি এটা বলছিলাম বাস্তব গ্যাসের মোলার আয়তন ডিভাইড হচ্ছে রিয়েল গ্যাসের মোলার আয়তন, আইডিয়াল গ্যাসের। এখন কোশ্চেনটাতে যেহেতু বলা হয়েছে যে এইটার মানটা, যে এই মানটা এইটার মানটা আমার 1 এর তুলনায় ছোট, z এর মান যদি 1 এর তুলনায় ছোট হয় তাহলে আমি বলতেই পারি যে রিয়েল গ্যাসের যে ভলিউম ওটার তুলনায় আমার আইডিয়াল গ্যাসের ভলিউম কি, আর আইডিয়াল গ্যাসের ভলিউম আমাদের কত 22.4 লিটার, এটা হচ্ছে কত 22. তাহলে আমাদের অ্যান্সার কত হবে যে রিয়েল গ্যাসের যে মোলার ভলিউম ওটা কিন্তু আইডিয়াল থেকে কম হবে, অর্থাৎ রিয়েল গ্যাসের যে মোলার আয়তন ওইটা 22.4 লিটার থেকে কি হবে এখানে কম হবে, কারণ আমরা জানি বাস্তব আর আদর্শ গ্যাসের যে আয়তনের অনুপাত এটাকে আমরা সংকোচনশীলতার গুণাঙ্ক বলি, আর যখন এটা আমরা 1 থেকে ছোট হবে তখন আমাদের রিয়েল গ্যাসের মোলার ভলিউম 22.4 থেকে কি হবে কম হবে। ওকে, এরপর বলছে নিচের কোন গ্যাসটি সংকোচনশীলতার গুণাঙ্কের মান 1 এর তুলনায় ছোট, হ্যাঁ 1 এর তুলনায় ছোট না, অবশ্যই এখানে কোনটা হবে বলতো, হাইড্রোজেন আর হিলিয়ামের তো হবে না, এগুলো জ্যারের 1 এর থেকে বড়, আর 1 এর থেকে ছোট হইতে পারে এইটার, ঠিক আছে, কারণ দেখো হাইড্রোজেন এবং হিলিয়ামের হবে না, আর নিয়নও আমাদের নিষ্ক্রিয় গ্যাস, এদের মাঝখানে কোনো আকর্ষণ বিকর্ষণ নাই, 1 এর থেকে ছোট দেয় হচ্ছে মিথেন, কারণ এটাতে ঋণাত্মক বিচ্যুতি হয়, কি বিচ্যুতি হয়, ঋণাত্মক বিচ্যুতি। এই টাইপের কোশ্চেন প্রচুর আসবে। আন্তঃআণবিক আকর্ষণ বলের ক্ষেত্রে কোনটি সঠিক, আমি কিন্তু একটা জিনিস বলছিলাম যে আমাদের আন্তঃআণবিক আকর্ষণ বল কোথায় বেশি বলতো, আণবিক ভর যত বাড়বে
আণবিক ভর যত বাড়বে ততই আমাদের কি আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি। এই ছাড়া যদি গ্যাসীয় অণুগুলা দ্বিপরমাণু গ্যাস হয়, দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রেও কিন্তু আমাদের কি আন্তঃআণবিক আকর্ষণ বলের মান বেশি। অর্থাৎ দুইটা কথা বলছি, আণবিক ভর যত বেশি আর দ্বিপরমাণু গ্যাস যত বেশি। হ্যাঁ, এখন দেখো এই যে সিকোয়েন্সগুলো দেয়া আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, অবশ্যই হিলিয়ামের থেকে কিন্তু নিয়ন থেকে আর্গনের কি আণবিক ভর বাড়তেছে। আর অক্সিজেন এবং ক্লোরিন দুইজনেই কিন্তু আমাদের কি দ্বিপরমাণু। অক্সিজেনের 32 আর ক্লোরিন হচ্ছে 71। তাহলে আমি যেই কথাটা বলছি আমাদের কথা অনুযায়ী হচ্ছে কি আণবিক ভর যত বাড়বে, এখন হিলিয়াম, নিয়ন, আর্গন ধারাবাহিকভাবে কিন্তু তাদের আণবিক ভর বাড়তেছে। আর এরপরে হচ্ছে অক্সিজেনের 32 আর ক্লোরিনের হচ্ছে 71। তাহলে কারটা বেশি হবে বলো তো? দিস ওয়ান শুড বি দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ আমি দুইটা কথা বলছি যে পর্যায়ক্রমিকভাবে যদি এখানে আণবিক ভর হিলিয়াম, নিয়ন, আর্গন থেকে বাড়তেছে, এছাড়া দ্বিপরমাণুর ক্ষেত্রে আমার অক্সিজেনও আছে, ক্লোরিন আছে, আমি কাকে আগে দিব? আমি আগে দিব অক্সিজেনকে, কারণ তার আণবিক ভর হচ্ছে কত 32 আর ক্লোরিনের হচ্ছে 71। ঠিক আছে, অক্সিজেনের কথা আমার এখানে দুইটাই দ্বিপরমাণু আর ক্লোরিন হচ্ছে 71। ওকে, চলো এরপরটাতে। নাইট্রোজেনকে আদর্শ গ্যাস ধরলে কত গ্রাম নাইট্রোজেনের জন্য এই সমীকরণটি প্রযোজ্য? খুবই সহজ। দেখো আদর্শ গ্যাস ধরলে এই সমীকরণটা বেসিক্যালি কম্প্যারিজন হতো কার সাথে? Pp = nRT। অর্থাৎ এখানে n এর মানটা কত দিছে? এখানে nটা দেয়া আছে তোমার 0.02। ঠিক আছে, 0.02। আর আমরা n এর পরিবর্তে আবার লিখতে পারি W/m, লিখতে পারি কিনা? এটাকে লিখতে পারি 2/, যেহেতু দুইটা দশমিকের পরে 2 ঘর আছে, তাহলে 1 এর পরে 2টা শূন্য, আর m হচ্ছে 28। নাইট্রোজেনের ভরটা বের হয়ে যাবে। এখন দেখো উপর হচ্ছে 56/100 নাইট্রোজেনের ভর, তাহলে আমি লিখতে পারি কত? 0.56 গ্রাম। ঠিক আছে, এরপরে দেখো খুব চমৎকার কিছু কোয়েশ্চেন আছে যেগুলো আমরা র্যান্ডমলি করে ফেলবো। বলছে তাপমাত্রা ফার্স্টে 500 কেলভিন ছিল, এই সময় গ্যাসের আয়তন ছিল কত? 10 লিটার। এবার তাপমাত্রা যদি অর্ধেক হয় তখন তার আয়তনটা যেই হবে ওইটা থেকে যদি আয়তনটার যদি মনে করো তুমি 250 আনার কারণে তার একটা আয়তন হবে, কিন্তু ওই গ্যাসটা যেহেতু আদর্শ গ্যাস না, এটার বিচ্যুতিটা কিছুটা বৃদ্ধি পেয়ে কত হয়েছে? আয়তনটা 20% বৃদ্ধি পায়। ফলে গ্যাসটির চূড়ান্ত আয়তন কত? এখন দেখেন খুবই সহজ অঙ্ক, মজার আছে। যে V1 T1 V2 T2, আমরা আগে V2টা বের করব। কত জানি এটা? T1 দিয়েছে 500, এটা হচ্ছে 250। V1 দেওয়া ছিল কত? 10 লিটার, অর্ধেক হয়ে গেছে। অ্যান্ড রিয়েল হইলে কিন্তু কত হইতো? আইডিয়াল হইলে কিন্তু 5 লিটারই হইতো।
আইডিয়াল হলে তোমার এটা 5 লিটারই হইতো, বাট এখানে যেটা বলা আছে, এখানে যেটা বলছে যে বিচ্যুতির কারণে, মানে জিনিসটা আইডিয়াল না, এটা রিয়েল, বিচ্যুতির কারণে জিনিসটা বৃদ্ধি পেয়ে কত হয়েছে, এটা কিছুটা বৃদ্ধি পেয়ে 20% বৃদ্ধি পাইছে, তাহলে কত হবে? সুতরাং এই V2টা হবে যে আয়তনটা আসছে, প্লাস ওইটার 20%। লিটার। কোশ্চেনটা সুন্দর আছে, ঠিক আছে? অর্থাৎ যদি এটা আইডিয়াল হইতো তাহলে কিন্তু 5 লিটার, কিন্তু বৃদ্ধি পেয়েছে 20%, তাই হচ্ছে কত? 6 লিটার হয়েছে। ওকে, সুন্দর আছে কোশ্চেনটা। 6 গ্রাম হিলিয়াম গ্যাসের জন্য আমার, এটা খুবই সহজ, এটা কিন্তু ভ্যান ডার ওয়ালসের ইকুয়েশন, এটা হচ্ছে আইডিয়াল গ্যাসের ইকুয়েশন থেকে বলছে। দেখো, যেহেতু 6 গ্রাম হিলিয়াম বলছে, (6/4) অথবা 3/2 মোল। এখন আমরা জানি কি, PV equal to nRT বা PV is equal to 3/2 RT বা 2PV equal to 3RT। তাহলে 2PV is equal to 3RT, অ্যান্সার কোনটা? 2PV is equal to 3RT। ওকে, এরপরটা দেখেন, এগুলো খুবই সহজ অঙ্ক। যেটা বলা হয়েছে এই 1 আচ্ছা দেখো, স্থির তাপমাত্রায়, যেহেতু তাপমাত্রা আমাদের স্থির, চাপ দেয়া আছে 3 atm, আয়তন দেয়া আছে 1.80 লিটার, পরবর্তীতে ওই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন বৃদ্ধি করে এত হয়েছে, মানে ফাইনাল আয়তনটা এত, চাপ কত? বা এটি আন্ডা বাচ্চা অঙ্ক, এটা আমি একদম তোমাদের একদম ইজিলি বলে দিচ্ছি যে চাপ আগে ছিল 3 atm, (1.80) এটা কতটুকু হয়েছে? 3.60। দেখো, আমরা কিন্তু এখান থেকে চাইলে খুব সহজেই দশমিকটা বাদ দিয়ে যদি চিন্তা করি, তাহলে এটা হচ্ছে 180, এটা হচ্ছে কত? 360। এই দুইটা যদি কাটাকাটি করো তাহলে কিন্তু এটা কিন্তু 2 আসবে। তাহলে আমি P2টা লিখতে পারি কি 3/2 অথবা 1.5 atm। বাবা, যারা বলতেছো যে ভাই কিভাবে এটা কাটলেন, দেখো এটারও দশমিকের পরে 2 ঘর আছে, এটারও দশমিকের পরে 2 ঘর আছে, তাহলে কিন্তু কাটাকাটি করা যাবে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। কারণ তুমি এটাকে ভগ্নাংশ আকারে নিতে, তাহলে নিচে 100 আসতো, এটারও নিচে 100 আসতো। তো এটা খুবই সহজ অঙ্ক, এটা মুখোমুখি করা যায়, ঠিক আছে? কারণ যেহেতু আয়তন তোমার ডাবল হয়েছে, তাহলে চাপটা কিন্তু অর্ধেক হবে, কারণ ব্যস্তানুপাত তো, আয়তন দ্বিগুণ হলে অর্ধেক, 4 গুণ হলে 1/4, এরকম হবে এটা। এরপরে দেখি তো, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুমণ্ডলীয় চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন এত, বায়ুর চাপ স্থির থাকলে কত তাপমাত্রায় ওই পরিমাণ বায়ুর আয়তন দ্বিগুণ হবে? ওই পরিমাণ বায়ুর আয়তন দ্বিগুণ, মানে চলো এটা তো খুবই সহজ, আমরা বুঝেই গেছি যে এখানে চাপ কনস্ট্যান্ট, অর্থাৎ আমি চাইলে ডাইরেক্ট যেটা করব, আমরা বের করতে পেরেছি তাপমাত্রা, আমরা T2 বের করব, ডাইরেক্ট লেখা যাবে
V2 বাই V1 ইন্টু T1, ওই একই কথা, যেই লাও সেই কতই, ওইটাই বানাইছি। হ্যাঁ, T2 আমাকে বের করতে বলছে। আয়তন ছিল আগে কত, 500, 500 দ্বিগুণ করে ফেলছো, ইন্টু টেম্পারেচার কত, 300। এগুলো আসলে শুধু কো বাবা, খালি কোনো কথা নাই, খালি কো। কত হবে, এটা ফার্স্ট আসলে 600 কেলভিন। এখন দেখো 600 কেলভিন মানে খুব সম্ভবত এখানে অ্যান্সার দেয়া নাই, তো 600, এটা অপশনটা খুব ট্রিকি দেওয়া হয়েছে। হ্যাঁ, তো তুমি যদি এটাকে মানে তুমি কিন্তু ফার্স্টে যে খুঁজবা, ও আচ্ছা 600 ডিগ্রি সেলসিয়াস দিয়ে দিবা, 600 ডিগ্রি সেলসিয়াস, আল্লাহর নামে 600 ডিগ্রি সেলসিয়াস যদি দিত, ওটাই দিয়ে দিতা। এটার থেকে যদি 273 বাদ দাও, তাহলে এটা ডিগ্রি সেলসিয়াসে আসবে, বা 327 ডিগ্রি সেলসিয়াস। প্লিজ খেয়াল রাখবা, যতই সহজ হোক পরীক্ষার হলে একটা ওই মুহূর্তে তোমার অ্যাড্রেনালিন রাশ এত বাড়বে যে তুমি সহজ জিনিসটাও হয়তো বা ভুল করে দিয়ে আসতে পারবে। এই কারণে কোয়েশ্চেনের সাথে অপশানের একটু ক্রস চেক করবা, মাথাটা একটু ঠান্ডা রাখবা, প্রচুর পরিমাণ পরীক্ষা বাসায় দিবা, এতে করে তোমার ভুলের পরিমাণ ইনশাল্লাহ কমে আসবে। ঠিক আছে, এটাও খুব সহজ। একটা নির্দিষ্ট ভরের চাপকে অর্ধেক, তাপমাত্রাকে দ্বিগুণ করলে আয়তন কত হবে? এটা কিসে আসছে? জেইউতে। হ্যাঁ, অর্থাৎ যেহেতু সব কিছুই পরিবর্তন হচ্ছে, এখানে চাপ অর্ধেক হয়ে যাচ্ছে, তাপমাত্রা পিটি দুটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, আয়তন তিনটাই কিন্তু কানেক্টেড, তাই এখানে কম্বাইন ল হবে। তাই এই সূত্র অঙ্কন করার জন্য আমরা কম্বাইন ল অ্যাপ্লাই করব। অর্থাৎ P1 V1 T1 P2 V2 T2 সরি, একদম সহজ। মনে করো চাপ ছিল P, আদি অবস্থায় চাপ ছিল P হিসাবে সুবিধার জন্য, টেম্পারেচার ছিল T হিসাবে সুবিধার জন্য, আর কিছুই না। এরপরে যখন আমি চাপটাকে কি করছি, ঠিক অর্ধেক করছি, মানে P/2 করি। যদি আমি P/2 করি, তো এই ক্ষেত্রে আমার আয়তনটা V2টা কি হবে এটা আমাকে বের করতে বলছে, আর বলছে তাপমাত্রা দ্বিগুণ করা হয়েছে, আগে ছিল T, এবার হয়ে গেছে কি 2T। তাহলে এখানে যেটা দাঁড়ায়, এই P কাটা, TT কাটা, অর্থাৎ এখানে দাঁড়ায় V1 = V2 4, অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে, এগুলো হচ্ছে জাস্ট একটু ব্রেন ক্যালকুলেশন। হ্যাঁ, এগুলো জাস্ট 4V1, দেখো এই অ্যান্সার দেয়াই নেই, অর্থাৎ আয়তনটা 4 গুণ হয়েছে, মানে এখানে কোনোটি সঠিক নয়। অর্থাৎ পরীক্ষায় যে কোনোটি সঠিক নয় এটা হইতে পারে না, এই ধারণা থেকে বেরো আসতে হবে। পরীক্ষায় এটা হইতেই পারে যে কোনো অ্যান্সার নাও হইতে পারে, বাট কোয়েশ্চেনের প্যাটার্নটা বোঝার চেষ্টা করবা। তো চাপকে দ্বিগুণ করাইছে, আর আয়তনকে আমার কি জানি বলছে চাপকে অর্ধেক, তাপমাত্রাকে দ্বিগুণ। ঠিক আছে, তো এবার দেখেন, এরপরে বলা আছে সমায়তন পাত্রে কোন গ্যাসটি চাপ সর্বনিম্ন। এখন দেখেন, আমরা জানি এই জিনিসটা আমরা অবশ্যই পড়ে আসছি যে PV = কি, PV = nRT। এখন দেখো, যেহেতু সমায়তন বলছে, তাপমাত্রার কোনো কথা বলে নেই, এই V, T, R এগুলো সবগুলো এখানে কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে বলা যায় চাপ যেখানে বেশি হবে, যেখানে মোল সংখ্যা বেশি, যেখানে মোল সংখ্যা বেশি। এখন আমি যদি মোলে কনভার্ট করি, এই ক্লোরিনের ক্ষেত্রে যদি আমি মোলে আসি, ক্লোরিনের ক্ষেত্রে আসবে হচ্ছে 71 / 71, এটা আসবে 1 মোল। হিলিয়ামের ক্ষেত্রে যদি আমি মোলে আসি, 8 / 4 মানে হচ্ছে 2 মোল। আমি যদি অক্সিজেনের ক্ষেত্রে আসি, 16 / 32 মানে 0.5 মোল, মানে অর্ধ মোল আছে।
আর অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি আসি 17 ডিভাইডেড বাই 17 মানে 1 মোল। তাহলে আমি যে কথা বলছিলাম আমাকে কিন্তু বলছে চাপ সর্বনিম্ন কোথায়, তাহলে যেখানে মোল সংখ্যা কম, যেখানে আমাদের মোল সংখ্যা কম ওইখানে আমাদের চাপটাও কি কম হবে। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার শুড বি অক্সিজেন। ঠিক আছে, এটাই সুন্দর কোয়েশ্চেন, ভেরি বিউটিফুল। দেখবা সর্বনিম্ন চাইছে না সর্বোচ্চ চাইছে, কি চাইছে এখানে। হ্যাঁ, এরপরে দেখো এটা অলরেডি পড়ে আসছে যে পিবি বনাম 1/p এর যদি লেখচিত্র আঁকো, তুমি 1/p লেখো, 1/v লেখো, হোয়াট এভার দ্য গ্রাফস যেটাই হোক, তুমি পিভি কে যে অক্ষ বরাবরই নিবা। আমি যদি একটু বলি যে মনে করো তুমি এরকম একটা গ্রাফ নিছো, এত বড় নিয়ম কেন, পাগল হয়েছে নাকি? আচ্ছা, এটা তো সাইজগুলো অনেক বড় করে ফেলছি, তারা একটু ছোট করে নি। মনে করি এরকম একটা গ্রাফ নিছো, এইটার ক্ষেত্রে অলওয়েজ তুমি পিবি রে মনে করো যে অক্ষ বরাবরই বসানো না কেন পিবি। হ্যাঁ, আমি যদি এই অক্ষ বরাবর নেই, তুমি পিভি কে যদি 1/p নাও, এবার 1/p দাও, ভি দাও, যা দাও, এটা সবসময় কি এক অক্ষের সমান্তরাল আসবে, এক অক্ষের সমান্তরাল সরলরেখা আসছে। হ্যাঁ, কারণ এটা অধিবৃত্ত হবে না, ছেদক সহ রেখা হবে না, মূল বিন্দুগামী রেখা তো জীবনও হবে না, এটা যে কোনো একটা অক্ষ বরাবর হবে, সমান্তরাল হবে। অর্থাৎ এটা এক অক্ষের খণ্ডিতাংশেরও হবে না, অধিবৃত্ত হবে না, মূল বিন্দুগামী রেখার সমীকরণ হবে না। এটা খুবই সহজ একটা চিত্র। এরপর বলছে এটা দুনিয়ার আরেকটা খুব সহজ কোয়েশ্চেন। 3 লিটার আয়তনের একটা গ্যাস ছিল, তার চাপ ও পরম তাপমাত্রা দুইজনেরই দ্বিগুণ করছে। হ্যাঁ, বলছে তার আয়তন কত, এটা মুখে মুখে করা যায়, তারপরও আমি তোমাদেরকে একটু করে দেখাচ্ছি। সলিউশনে হচ্ছে যে P1 V1 T1 P2 V2 T2। আয়তন আমার আগে ছিল 3 লিটার, প্রেসার ছিল P1, টেম্পারেচার ছিল T1। এই ক্ষেত্রে পরবর্তীতে আমি চাপকে আদি চাপের করছি দ্বিগুণ, V2 আমাকে বের করতে বলছে, তাপমাত্রাকে করছি দ্বিগুণ। দেখো যেই লাও সেই গতি আসবে। দেখো এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, অর্থাৎ যা ছিল তাই আমি আসি, there is no change। কারণ চাপ যত গুণ বাড়বে আয়তন তত গুণ কমবে, আবার তাপমাত্রা যত গুণ বাড়বে আয়তনও কি তত গুণ বাড়বে। এই কারণে দেখো সমান তালে চাপকে যখন তুমি দ্বিগুণ করছো আয়তনটা কিন্তু অর্ধেক হয়েছিল, আবার চাপকে সাথে যদি তুমি তাপমাত্রাকে যখন দ্বিগুণ করছো আয়তন আবার দ্বিগুণ হয়ে গেছে। অর্থাৎ ইট ইজ ওয়ান কাইন্ড অফ দাঁড়িপাল্লার মতো, চাপকে অর্ধেক করার কারণে, চাপকে দ্বিগুণ করার কারণে তোমার আয়তনটা অর্ধেক হয়েছে, আবার যখন তুমি তাপমাত্রাকে দ্বিগুণ করছো ওটা ব্যালেন্স হয়ে কি 3 চলে আসছে। এগুলো মজার টাইপের কোয়েশ্চেন, একটু চোখ কান খোলা অ্যান্সার রাখলে এগুলো চিন্তা করা লাগে না, ডাইরেক্ট শুধু 10 সেকেন্ডের মধ্যে দাগায় ফেলবে এগুলো। অ্যাভোগাড্রোর সংখ্যার অর্ধেক কার্বন ডাই অক্সাইড অণুর ক্ষেত্রে গ্যাসের সমীকরণ। এটা তো খুবই সহজ, এটা কি সঠিক অ্যান্সার দিছে না উল্টাপাল্টা করে রাখছে। আচ্ছা দেখেন আমরা একটু দেখি। অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যার অর্ধেক সংখ্যক কার্বন ডাই অক্সাইড অণুর ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণ নিচের কোনটি সঠিক? ঠিক আছে, তো সলভ করি। সংখ্যা রিলেটেড যেহেতু দিছে আমি যেহেতু একটু এভাবে করে দেখি মিলে কিনা, আমি একটু করে দেখি মিলে কিনা। আমরা একটু দেখছিলাম যে সংখ্যা ইজ ইকুয়াল হচ্ছে পিভি বাই আরটি ইন্টু এনএ। আমাকে বলা আছে যে অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যার অর্ধেক। আন্ডামান অঙ্ক, তাহলে 2 PV ইজ ইকুয়াল টু RT আসতেছে, আসেনি রেজাল্ট? এই বাচ্চাটি আছে এটা
2 PVC গুলাটি ও মাছ তো থাকলে যে কত ভালো লাগে, ঠিক আছে। এরপরে কি আছে, একই তাপমাত্রা এবং চাপ, এগুলো খুবই সহজ কোয়েশ্চেন। হ্যাঁ, এগুলো না প্রচুর বার আসে, এটা মনে হয় ঢাকা ইউনিভার্সিটিতে 24-25 আসছে। মানে এইগুলা খুবই মজার এবং খুবই সহজের। দেখেন, যেহেতু প্রত্যেকেরই ভর সমান, মানে ইন জেনারেল কেসে যখন ভর সেম হয়, জাস্ট এটা একটু মনে রাখো, বা এটা যখন ভর সেম, প্রতিটা গ্যাসীয় উপাদানে আমরা 1 গ্রামই নিছি, ওই ক্ষেত্রে মনে রাখবা আণবিক ভরের সাথে আণবিক ভর যার যত কম তার মোল সংখ্যা তত বেশি। প্লিজ এটা লিখে রাখো, সাধারণত এটা ধ্রুব সত্য। একই পরিমাণ ভরের ক্ষেত্রে যার আণবিক ভর কম তার মোল সংখ্যা বেশি, তার মধ্যে উপস্থিত অণু পরমাণুর সংখ্যাও বেশি হবে এবং সেই সাথে তার এসটিপিতে দখলকৃত আয়তনও বেশি হবে। ঠিক আছে, যে কথাটা বলছি, যার আণবিক ভর কম তার মোল সংখ্যা বেশি, মোল সংখ্যার সাথে ওইখানে উপস্থিত অণু পরমাণু বা আয়নের সংখ্যা বেশি, এবং তার দখলকৃত আয়তনের এসটিপিতে বা এসএটিপিতে আয়তনটাও কি হবে, বেশি হবে। প্লিজ এই কথাটা লিখে রাখো। এখন দেখেন, আমার এইখানে সবচেয়ে বেশি আণবিক ভর কার, নাইট্রোজেনের হচ্ছে 28, অক্সিজেনের হচ্ছে 32, অ্যামোনিয়ার হচ্ছে 17। এগুলোই কিন্তু কমন ঘুরে ফিরে আসে। আর আর্গনের জানি কত, 18 মনে হয়, 80 মনে হয়। আর্গনেরটা কত একটু, ফর্টি 40। তো এইটাই আমাদের অ্যান্সার। বেশি আয়তন দখল করবে কি, যার বেশি আয়তন দখল করবে কোনটা এখানে, যার সবচেয়ে কম, না সবচেয়ে কম হচ্ছে অ্যামোনিয়ার। ঠিক আছে, একটা মিনিট দাও, কোয়েশ্চেনে এটা আমি কি অনেকক্ষণ ধরে পড়লে মাথা হ্যাং হয়ে যায়, তো তারপর আমি একটু কনফার্মেশন নিয়ে নিই। যার ভর কম তার মোল সংখ্যা বেশি, এসটিপিতে আয়তনও বেশি।
এটা মেক শিওর করে নিলে এখান থেকে দিয়েছিলাম না। ঠিক আছে, শিওরে নিলাম। হ্যাঁ, এরপরে কি বলা হয়েছে, 1 ATM চাপে একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন এত সেন্টিমিটার কিউব হলে সেটার আয়তন এত হলে কতটুকু চাপ বাড়াতে হবে। এই রে বাবু, এইটার মতো সহজ অঙ্ক এর পৃথিবীতে কি আছে? একই তাপমাত্রায় বলছে না? হ্যাঁ, একই তাপমাত্রায়। এইগুলা ভাই, এগুলা হোমওয়ার্ক, এগুলা তোমরা পারবা, এটা হোমওয়ার্ক করবা। এটা একদম আন্ডা বাচ্চা অঙ্ক, তারপরে করে দিব, করে দিই, যেহেতু সব অঙ্কই করছি আমি, একটা অঙ্ক বাদ দিইনি তোমাদের। আছে 1 ATM চাপ, তোমরা যেভাবে করবা আমি ওইভাবে লিখতেছি। চাপ আর আয়তন গুণ করে দিছ, আয়তন 50, চাপ কত? চাপ হচ্ছে 2 ATM। সুতরাং কতটুকু চাপ বাড়াতে হবে? 2 - 1, 1 ATM। কতটুকু বাড়াবো আমরা? 1 ATM চাপ। ঠিক আছে। নাইট্রোজেন গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ, এটা নাইট্রোজেন গ্যাসের জন্য কতটুকু দেওয়া আছে? নাইট্রোজেনের 7 গ্রাম, তাই তো? নাইট্রোজেন এটা 1/4 দেওয়া আছে। সুতরাং PV is equal to nRT। এগুলো সহজ অঙ্ক। PV is equal to হচ্ছে 1/4 R ইন্টু 300, 4 দিয়ে এটা ভাগ করলে কত? 75, বা PV is equal to হচ্ছে 75 R। এগুলো শুধু ধরবার, খালি টাপ করে ফেলবার, টাট করে একটার পর এক, বুলেটের মতো, বুলেটের গতিতে বেরোবে ওইসব অঙ্ক। এরপরে বলছে কি 27 ডিগ্রি, মানে তাপমাত্রা আলাদা, আয়তন ভিন্ন, তোমাকে বের করতে বলছে। আয়তন কত হবে? আরে এটা তো সহজ, দেখেন V2 তোমাকে বের করতে বলছে। °C তো -300। কি সুন্দর কাটাকাটি করলাম। লাইফ ইজ টু বিউটিফুল। এই চ্যাপ্টারের অঙ্কগুলো এত মজার, তুমি যখন মানে করা শুরু করবে তুমি দেখবে ধাপ ধুপ করে বলছো। অর্থাৎ এটা বলছে যে নাইট্রোজেন গ্যাসের ঘনত্ব সর্বোচ্চ কখন হবে? সর্বোচ্চ হবে, ঘনত্ব তখনই সর্বোচ্চ হবে যখন হচ্ছে, দেখো আমি এটা বলছিলাম, ঘনত্ব হচ্ছে আমার
চাপের সমানুপাতিক আর আয়তনের তাপমাত্রার ব্যস্ত আনুপাতিক। অর্থাৎ ঘনত্ব সেখানেই যেখানে হচ্ছে চাপ বেশি, ঘনত্ব ওইখানেই সর্বোচ্চ হবে যেখানে চাপটা বেশি আর তাপমাত্রাটা কি কম। তুমি এখানে সবগুলা দেখো, চাপ কোথায় বেশি, এখানে 2 atm আর এখানে হচ্ছে কি আমার এসটিপিতে, মানে দুইটাই আমাকে স্যাটিসফাই করা লাগবে। হ্যাঁ, তো এসটিপিতে আমার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড 1 atm চাপ। আর বাকিগুলার ক্ষেত্রে দেখো তাপমাত্রা আমার এখানে নাইট্রোজেন গ্যাসের ঘনত্ব সর্বোচ্চ বলছে তো, তাই না? এখানে এসটিপিতে বলা আছে 0 ডিগ্রি সেলসিয়াস আর 1 atm, 0 ডিগ্রি সেলসিয়াস 2 atm, চাপ বাড়াচ্ছি ঘনত্ব বাড়বে, তাপমাত্রা এখানে কম, এখানে সবচেয়ে বেশি কম, তাহলে তো এটা অ্যান্সার হওয়ার উচিত। এটা তো ভুল দিয়ে রাখছে ওরা পুরা। ঘনত্ব রিলেটেড কোশ্চেন তো ভুল। চাপ বেশি ঘনত্ব কম, ডি নাম্বার অ্যান্সার। ঠিক আছে, যৌক্তিকতা এটাই বলে যেখানে চাপ কম, যেখানে চাপ বেশি তাপমাত্রা কম, ওইটাই হচ্ছে ওই ক্ষেত্রে কিন্তু নাইট্রোজেন গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি হবে। অর্থাৎ অ্যান্সার হচ্ছে কোনটা, এটা। এখানে তাপমাত্রা কম, চাপ বেশি, তাই এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, আর কি আছে? ওকে, 1.5 গ্রাম কার্বনকে, এটা একদম সহজ অঙ্ক। দেখো আমি যদি অঙ্কটা করি, দেখো কার্বনের সাথে যখন দহনের বিক্রিয়া হয়, দহন বিক্রিয়া, তখন অক্সিজেনের বিক্রিয়ায় তখন আমার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এখন আমরা জানি 12 গ্রামকে যদি আমি বার্ন করি তাহলে আমার এসটিপিতে আয়তন হয় 22.4 লিটার। এসটিপিতে আয়তন হয় 22.4 লিটার। এখন আমাকে দেয়া আছে কত, 1.5 গ্রাম। এখন 1.5 গ্রামকে যদি তুমি বার্ন করো তাহলে তোমার উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত হবে বলো তো? আয়তনটা কত হবে? 22.4 ইন্টু 1.5 ডিভাইড বাই হচ্ছে কত, 12। এখন তাহলে এটা করা যায় কি, 22.4কে লেখা যায় হচ্ছে 224 আর 1.5কে লেখা যায় 5। আচ্ছা, এটা হচ্ছে 10, এটার জন্য 10 ইন্টু 12। এখন বাকিটা হচ্ছে কাটাকাটি। যদি 6 দিয়ে 4 দিয়ে করো, 4 দিয়ে করলে হচ্ছে 4 3 4 12, 4 দিয়ে করলে হচ্ছে 4 5 20 আর 6, এটা দিয়ে করলে হচ্ছে 5, এটা দিয়ে করলে হচ্ছে 5 হলে 20। ঠিক আছে, তাহলে এখানে দাঁড়ালো কত আলটিমেটলি, এইটা দিয়ে কাটলে হবে 28। 28কে 10 দিয়ে ভাগ করলে কত আসে, 2.8 গ্রাম, 2.8 লিটার। এরকম কাটাকাটি করে কিন্তু মজা আছে। হ্যাঁ, ইট ফিলস গুড। দুষ্ট কাটাকাটি, এগুলো বলে দুষ্ট কাটাকাটি। খুবই সহজ। গ্যাসের চাপ যত গুণ করব, আমরা জানি চাপের সাথে ঘনত্বের সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ চাপ যত গুণ বাড়বে আমার ঘনত্ব তত গুণ বাড়বে। 4 গুণ করলে ঘনত্ব 4 গুণ হবে, 4 গুণ বৃদ্ধি পাবে। ওকে, দেখেন এইখানে বেসিক্যালি আমরা যতগুলা স্লাইড দেখাইছি আমি সম্পূর্ণ জিনিসগুলোকে সূত্র ডিপেন্ডেন্ট করে এবং সমানুপাতিক ব্যস্তানুপাতিক এই সম্পর্কগুলো বোঝানোর চেষ্টা করছি। আমরা পরবর্তী লেকচারে অবশ্যই আমরা যেহেতু তোমাদের অলরেডি মানে রেজাল্ট দেওয়ার আগেই হচ্ছে তোমাদের
বিভিন্ন ইউনিভার্সিটি পরীক্ষাগুলোর ডেটগুলো অ্যালাইন করে দিচ্ছে, আর আমরা অবশ্যই তোমার ভয়ভীতি থাকার কারণ কাজ করার কথা, কারণ দিন শেষে যেই পরিমাণ সিট সংখ্যক আছে অতটুকু সংখ্যক পোলাপাইনি কিন্তু চান্স পাবে, কিন্তু স্টুডেন্টের শিক্ষার্থীর সংখ্যা তার থেকে বেশি। আর আমাদের দীর্ঘদিন আমার অভিজ্ঞতা থেকে আমার পড়ানো, আমি খুবই নতুন না, আমি তোমাদেরকে ওই রকমভাবে গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি, হ্যাঁ, যাতে করে তোমাদের কাজে লাগে। তো তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলবো, আমাদের প্রতি ভরসা রাখো, বিশ্বাস রাখো, আমাদের সাথে কন্টিনিউ করো, এবং আমরা অন্য বাকিদের সবাইদের তুলনায় আমরা চেষ্টা করছি তোমাদেরকে একটু বেশি এগিয়ে রাখার জন্য। তুমি অন্য অনলাইন অনলাইনদের কথা বলো, ওইখানে তুলনায় আমাদের মনে হয় 2-3 সপ্তাহ এগিয়ে গেছে, হ্যাঁ। তো আমরা অনেকটাই ফোরকাস্ট করছিলাম যে নির্বাচনের কারণে হয়তো পরীক্ষাটা এগিয়ে আসতে পারে। আর তোমাদের প্রত্যেকেরই একটা কথা বলবো, ক্লাসগুলো আমাদের ওয়েবসাইটে যথারীতি সুন্দরভাবে গুছিয়ে দেওয়া আছে, এই কারণে আমাদের ft.education চলে যাবা, আমাদের ওইখানে যারা নিউবি তারা সাইন আপ করবা, আর যারা আগে থেকেই ছিল তারা সপ্তাহ ক্লাস ওইখান থেকে দেখতেই পারবা। এগুলো নিয়ে তোমাদের আবির ভাই অনেকগুলো ভিডিও বানাইছে, তো আশা করি তোমরা সবাই আমাদের ভিডিওগুলো দেখবা, এবং তোমাদের কোনো ধরনের চা পাওয়া বা কোনো ধরনের ইচ্ছা আকাঙ্ক্ষা থাকলে আমাদের গ্রুপে, আমাদের পেজে এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে এটা শেয়ার করবা। আর মনে রাখবা, জিনিসটা যত শেয়ার করবা, যত এটা কেয়ার করবা, এটা তত বরকত দিবে। তো সবার জন্য বেস্ট অফ লাক। এই প্রস্তুতিতে তুমি একা না, তোমার মতো সবাই অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছে। বাট মনে রাখবা, দীর্ঘ 10 বছর পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, দিন শেষে সবাই চান্স পাবে না, ঠিক আছে? তো আজকে এতটুকুই থাকলো। লেকচার 2-তে আমরা পরবর্তীতে ডাল্টন গ্রাহাম, গ্যাসের গতিতত্ত্ব এবং হচ্ছে অ্যাসিড ক্ষার আর হচ্ছে কি বলে বিওডি সিওডি ছোট্ট করে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো। স্টিল দেন ভালো থাকো সবাই, ঠিক আছে? টাটা।